ইন্ডাস্ট্রিতে, ওয়েব অ্যানালিসিস ইন্ডাস্ট্রিতে আপনার আর্নিং কত হয়েছে আমরা যদি স্পেসিফিক্যালি জানতে চাই? যদি ইন ওভারঅল কাউন্ট করি, এটা হয়তো বা অ্যারাউন্ড 80K এর আশেপাশে থাকবে। দ্যাটস অসাম। মানে জাস্ট অনলি 2 ইয়ার্সের ভিতরে আপনি 80K। হাইয়েস্ট ভ্যালু অর্ডার কত ছিল আপনার? একটা সিঙ্গেল অর্ডারে। হুম? একটা সিঙ্গেল অর্ডার $700। আমার এভারেজ যদি এই মুহূর্তে চেক করি, আমার এভারেজ সেলিং প্রাইস 125 অ্যান্ড অলমোস্ট হাফ। মাশাআল্লাহ, ভালো, অনেক ভালো। সো 100 প্লাস ধরে রাখা এটা অনেক বড় একটা বিষয়। আপনার 80K সেখানে আসলে 125, এটা ইটস গ্রেট, রিয়েলি গ্রেট। কোথায় ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, কোন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন এবং আপনার কাজের স্কোপটা কি? এই ৩ টা জিনিসের কম্বিনেশনে আপনাকে আসলে একটা প্রাইস নির্ধারণ করতে হবে। এইভাবে শুরু হয় জার্নি আমার। প্রথম অর্ডার ছিল $110 অন ফাইবার। ফাইবারে লেভেল 2 হওয়ার পরে আলহামদুলিল্লাহ দেন ইনকামও বেড়ে গেছে, প্লাস কাজও বেড়ে গেছে, এবং 1 ইয়ার প্লাস সময় আমি টপ রেটেড হয়ে যাই আসলে। আরেকটা কথা বলতেই হয়, এখানে আপনার ইম্প্যাক্ট অনেক বেশি। প্লাস আমার পার্সোনাল কিছু ভাইয়েরা ছিল, ওটাও অনেক ইম্প্যাক্ট ফেলছে আমার লাইফ। যারা নতুন আছে, অনেকে বলে কাজ খুঁজে পায় না। সো আমি ফেসবুক গ্রুপ থেকে অনেক অনেক কাজ নিয়ে আসছি। $500 কাজ, $300 কাজ, $250 কাজ। সেটা নিউবির জন্য কিন্তু $50 অনেক কিছু ফ্যাক্টর রাখে। সেখানে আমি নতুন অবস্থায় $500 প্রজেক্ট নিয়ে আসছি। তখন কিন্তু আমি নিউ, আমি কিন্তু ফাইবার লেভেল 1ও না আমি। কেউ যদি ওয়েব অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, সেক্ষেত্রে উইদাউট এনি ডাউট web analytics solution is one of the best option, one of the top option in our current industry in Bangladesh, because আমি এখান থেকে একটা ভালো ব্রেকডাউন পেয়েছি। মানে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করার ক্ষেত্রে যে ধরনের নলেজ, ইনডেপথ নলেজ, গাইডলাইন, ইভেন সাপোর্ট অ্যাজ ওয়েল। সো ওভারঅল, আর এখন তো দেখা গেছে আমরা 23-এ যেভাবে শুরু করেছি, এখন জিনিসগুলো আরো আপডেট হয়েছে। এখন তো ভাইয়া টোটালি কমিউনিটি চেঞ্জ করে ফেলছে, ওভারঅল সিস্টেমটাই এখন আরো বেশি মডার্ন। এখন নতুনদের জন্য অবভিয়াসলি ইটস এ বেস্ট অপশন ফর এনিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সেশন হচ্ছে হাবিবুল্লাহ আরাফাত ভাইয়ের সাথে। সো উনি আমাদের রেকর্ড ব্যাচ এর একজন স্টুডেন্ট, এবং আলহামদুলিল্লাহ ফাইবারে এখন খুব ভালো অবস্থানে আছেন। সো টপ রেট ফ্রিল্যান্সার ফাইবারে, এবং পাশাপাশি ইন্টারন্যাশনালি ন্যাশনালি না, শুধু ইন্টারন্যাশনালি কাজ করছে। অনেক ক্লায়েন্টের সাথে অলরেডি কাজ করেছে এবং করতেছে আলহামদুলিল্লাহ। সো আমি বিলিভ করি প্রত্যেকটা সাকসেসফুল ফ্রিল্যান্সার থেকেই আসলে তাদের ফ্রিল্যান্সিং লার্নিংয়ের জার্নি এবং তারা ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, এখান থেকে আমরা অনুপ্রেরণা পেতে পারি এবং আমাদের পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করে আমরা যেটা কাজ আমরা হয়তো 6 মাসে করার কথা ছিল, যে ভুলগুলা আমরা করতাম, ওই জিনিসগুলো হয়তো বা আমরা ভুলগুলা থেকে বাঁচতে পারবো এবং আগে থেকে ডিসিশন নিয়ে আমরা প্রপারলি আমরা আমাদের ক্যারিয়ার বিল্ড করতে পারবো। সো হাবিবুল্লাহ আরাফাত ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনি আমাদের সাথে জয়েন করেছেন। সো প্রথমে আমরা আপনার কাছ থেকে আপনার সংক্ষিপ্ত পরিচয় জানতে চাচ্ছি, আপনার পড়াশোনা, আপনার বাসা কোথায় এবং আমাদের সাথে আপনার জার্নিটা কীভাবে শুরু হয়? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাকে ইনভাইট করার জন্য। সো আপনি তো আমার নাম বলেই দিলেন, হাবিবুল আরাফাত। আমি মূলত ঢাকায় থাকি, আম, ঢাকা নিকেতনে। এখানে আমার মানে ঢাকাতেই আর কি ছোট থেকে বেড়ে ওঠা। আর আমার পড়াশোনা, আমি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে মানে এমবিএ কমপ্লিট করেছি। আম, আর ওয়েব অ্যানালিটিক্স সলিউশনের সাথে জার্নি মূলত শুরু হয়েছে 2023 থেকে। আমাকে একজন ভাই রেকমেন্ড করেছিল আপনাদের বিষয়ে। সো আমি তো প্রথমে আপনাদের গ্রুপ সম্বন্ধে জানতাম, বাট অত ডিটেলস জানতাম না। পরে হুম। এক ভাই, আমার নামটা মনে আসতেছে না এই মুহূর্তে, বাট উনি আমাকে বলল যে এই মানে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে যদি আরো ডিটেলস বা আরো বেটার কোনো কোর্স চাও, বা আরো মানে যেটাকে সোজা কথা বেটার কিছু আর কি। সো হুম। দেন আপনার কথা সাজেস্ট করেছিল, প্লাস আমাকে প্রথমে আপনার ইউটিউব চ্যানেল উনি দিয়েছিল যে এখানে ভিডিওগুলো দেখতে পারো। সো প্রথমে আমি কয়েকটা ভিডিও দেখে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, আপনার মানে ওভারঅল বিষয়গুলো অ্যাজ ফার হুম। অ্যাজ স্পেসিফিক্যালি যদি ওয়েব অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রি নিয়ে বলি, তো ইয়া, হুম। ইট ওয়াজ রিয়েলি গুড দেন। সো আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাভ টু হুম। কানেক্ট উইথ ইউ। সো প্রথমে আমি ইউটিউবে কিছু ফ্রি ভিডিও দেখি, যেখান থেকে আমি পটেনশিয়ালটা খুঁজে পাই যে আসলে না, এখানে ভালো কিছু পাওয়ার সম্ভাবনাটাই বেশি। সো ওইখান থেকে মূলত, এরপর আরো অনেক প্রসেসিং ছিল, আপনার কোর্স বা রেকর্ডিং কোর্স পারচেস করা বা অন্যান্য আদার্স বিষয়, বাট বুঝতে জার্নি পারছি। এভাবে শুরু। হুম, হুম, বুঝতে পারছি। সো আসলে অনেক বেশি সুন্দর ছিল আপনার জার্নি। আমাদের আসলে একটা বিষয় আমি দেখলাম, আমাদের স্টুডেন্টদের ভিতরে 50 থেকে 40% অফ স্টুডেন্ট আমাদের রেফারাল থেকে আসে।
রেফারাল থেকে যে গত 2 দিন আগেও আমরা 2 একজনের সাথে কথা বললাম। ম্যাক্সিমামই রেফারাল থেকে আসে আরকি। আমরা কিন্তু এভাবে রোবাস্ট মার্কেটিং কিন্তু করি না। ঠিক আছে? আমরা হুম, জেনারেলি এভাবে নরমাল হয়তো একটু মাঝে মধ্যে অফার দিচ্ছি, না হলে ফেসবুক, কারণ আমাদের নিজেরাই কাজ করতে হয়। নিজের ক্লায়েন্ট নিয়ে অনেক বেশি প্যারা নিতে হয়, টিম নিয়ে প্যারা নিতে হয়। সো উই আর নট ডিপেন্ডেন্ট অন জাস্ট এখানে স্টুডেন্টদেরকে ইয়া করতে হবে। তবু এটা হচ্ছে কমিউনিটিতে ভ্যালু এড করার জন্য আসলে এই জিনিসগুলা করা, রাইট। যাতে সবাই বেস্ট আউটপুটটা পায়। বিকজ আমি যখন স্টার্ট করছি তখন আমি যে জিনিসগুলো ক্লায়েন্টের সাথে ফেস করতাম, আমি দেখতাম যে আসলে ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো তখন অ্যাভেলেবেল ছিল না। তো ওই নলেজগুলো আমি যা জানতাম, আমি নলেজগুলো শেয়ার করে যেতাম। এবং রিসেন্টলিও আপনারা হয়তো দেখতেছেন এআই নিয়ে আমি অনেক কন্টেন্ট হ্যাঁ, শেয়ার করতেছি, এবং এটা নিয়ে কীভাবে জিনিস কমিউনিটিকে আপডেট রাখা যায় এই জিনিসগুলো নিয়ে থিঙ্ক করতেছি। সো দ্যাট ইজ হাউ আসলে আমার চিন্তা ভাবনা, নিজস্ব আসলে আমার নিজস্ব কাজ, নিজস্ব বিজনেস সব কিছুই আমার এখানে বিল্ড করা। সো সো ধন্যবাদ আপনাকে। আপনি এখন কথা হচ্ছে আপনার লার্নিং পিরিয়ডটা আমাদের সাথে কেমন ছিল, এবং আপনি জয়েন হয়ে আসলে আপনার প্রফেশনাল লাইফে কিভাবে বেনিফিটেড হয়েছেন আমাদের এখানে জয়েন হয়ে নলেজের মাধ্যমে। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে যে যখন আমি রিজিউম করি এখান থেকে, যেখান থেকে জার্নিটা আরকি শুরু। সো আমি আপনার কোর্স কেনার আগ পর্যন্ত আমার টুকটাক আমি তখনও শিখতেছিলাম। বাট হুম। আমি আ মানে ভাবতেছিলাম যে এখান থেকে বেটার আরকি আউটপুট বা বেটার আরো ডিপ নলেজ আমি কিভাবে নিতে পারি এই বিষয়গুলোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পরে আমি আপনার কোর্সটা নেওয়ার পরে আমি যখন প্রতিটা কোর্স লাইক প্রতিটা টপিক যে আমাদের ধরেন প্রথমের দিকে তো আমাদের বিভিন্ন ট্র্যাকিং বা সার্ভার সাইড এই বিষয়গুলো আসে, তখন আমি সার্ভার সাইডে ইন্ট্রোডিউস ওইভাবে হইনি। আচ্ছা। তখন আমি জানতাম বেসিক ট্র্যাকিং যে আচ্ছা, তখনও আচ্ছা অনলি এটা ব্রাউজার সাইড ট্র্যাকিং বেসডই জানতেন। মানে এত ডিপলি জানতাম না সার্ভার সাইড হুম। বা অন্যান্য আদার্স বিষয় নিয়ে। ইভেন অন্যান্য প্ল্যাটফর্ম লাইক পিন্টারেস্ট নিয়া প্লাস লিঙ্কডইন বা অন্যান্য যেগুলো আমরা কমন ইউজ তো করি ফেসবুকের ক্ষেত্রে, গুগল অ্যাডস এর ক্ষেত্রে, বা মানে ট্র্যাকিং এর টপিকগুলো বলছে মোস্টলি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, বিং প্রবলি, বাট পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো একটু মোস্টলি কম কম আর কি হইতো ওই মুহূর্তে। তো এগুলো আপনার কাছ থেকে পরে আমি পেলাম আপনার কোর্সে, যেগুলো বিগ ভ্যালু অ্যাড করেছে। কারণ অ্যাজ এ নিউবি ওই জিনিসগুলো আমার কাছে টোটালি আননোন ছিল। প্লাস আপনি একটা জিনিস ভালো শিখিয়েছেন, ওই যখন রেকর্ড কোর্সগুলো আমি দেখতেছিলাম ডকুমেন্টেশন গুলো, হুম। স্পেশালি এই জিনিসটা আমার ভিতরে একটা হ্যাবিট হয়ে গেছিল যে ভিডিও আমি দেখতাম ভালো কথা, বাট আমি প্রতিটা টপিকের ডকুমেন্টেশন গুলো আমি নিজে নিজে বের করে ওগুলাকে আমি বুকমার্ক করে রাখতাম আমার হুম। ব্রাউজারের মাঝখানে, মানে ফোল্ডার ওয়াইজ। আমি টিকটক নিয়ে যখন কাজ করেছি তখন টিকটক রিলেটেড যত ডকুমেন্টেশন আপনি অনেক কিছু দিয়ে দিয়েছেন, হুম। বাট আমি আমার একটা হ্যাবিটকে আমি নিজে নিজে ফাইন্ড আউট করে ট্রাই করি যে এগুলো আহ, মানে আছে আমার কাছে অ্যাভেলেবেল, আরো বেশি কিছু আমি পাই কিনা। সো হুম। এই বিষয়গুলো আমি ডকুমেন্টেশন করে রাখতাম। সো সিমিলারলি আপনার যখন কোর্সটা আমি মূলত নেই, সেক্ষেত্রে আমার শুরুর দিক থেকে যে জিনিসগুলো আমি পেয়েছি সেটা হলো ইন ডিটেলস আলোচনা, যেটা নর্মালি আমি বলবো যে এর আগে আমি কোর্স করেছি, বাট এইটা স্পেসিফিক এই পোর্শনটাতে আমি অনেক ভালো পেয়েছি। সো ডিটেলস আলোচনাটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। এবং সেক্ষেত্রে আপনার হেল্পের বিষয়টা যদি বলি, শুরুর দিকে একদম মানে আমার ইনসিডেন্টটা মনে আছে, একদম নতুন যখন আমি তখন আই ফ্রেমের আমি ভিডিওগুলো দেখতেছিলাম। তো আই ফ্রেম নিয়ে আমি আটকে যাই। তো আমি তো তখন নিউ, সো আই ফ্রেম নিয়ে আমাদের যে দুইটা কন্টেনার ক্রিয়েট করা, হুম। এখানে রিকোয়েস্ট পাঠানো, দুইটা কন্টেনার থেকে একটা কন্টেনার, সো এই বিষয়গুলো আমি বুঝতাম না। তো পরে আপনার কাছে আমি নক করেছিলাম, তখন আপনি সাদ্দাম ভাই নামের এখন হুম। ছিল আপনার, হুম। হুম। ওনার কন্টাক্ট দিলেন আপনি আমাকে। পরে ওনার সাথে কন্টাক্ট করে উনি মিটিং এ এসে আমাকে বুঝাই দিল হোল বিষয়টা আর কি। সো এই তো সে একদম শুরুর দিককার বিষয়। এছাড়া অনেক হেল্প আপনার কাছ থেকে আমি নিয়েছি, সেটা অবভিয়াসলি বলতেই হবে। আহ, এই হলো একটা মোটামুটি জার্নি, যে বিষয়টা আপনার কোর্স কেনার পর থেকে আমার ভিতরে এই ডিটেলস নিয়ে ঘাটাঘাটির বিষয়টা আরো ইমপ্রুভ হয় আর কি। সো ওভারঅল ডকুমেন্টেশন বা যে কোনো টপিক নিয়ে ডিটেলসে ইন ডেপথ যাওয়া, এই বিষয়গুলো অনেক ইমপ্রুভ হয়েছে বিকজ অফ আপনি ওই অ্যাঙ্গেলে আর কি আমাদেরকে ভিডিওগুলো শেয়ার করেছেন প্লাস ক্লাস নিয়েছেন। সো যার জন্য আমার ভিতরে ওই জিনিসগুলো গ্রো করছে, এভাবে অনেক হেল্প হয়েছে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার রিয়েল লাইফ ক্লায়েন্টে আপনার মানে কেমন ইমপ্যাক্ট ফেলেছে? আপনি যখন বলেছেন যে আপনি অনেক কিছু নতুন পেয়েছেন, যে আদার্স মার্কেটপ্লেস ট্র্যাকিং এবং কাস্টম জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো, আইফ্রেমের জিনিসগুলা। সো রিয়েল ক্লায়েন্ট ফেস করতে গিয়ে আপনি এই ধরনের কাজগুলো ক্লায়েন্ট থেকে কেমন রিকোয়ারমেন্টস পেয়েছেন?
একটা বিষয় বলি, সেটা হইতেছে আমি একটু ধরে লম্বা সময় নিয়ে কাজ শিখেছি, মানে লম্বা হুম, সময় বলতে লাইক 3 মান্থসে সব কমপ্লিট করে ফেলে একদম ঝাঁপায় পড়ে এই ধরনের জিনিসটা আমার ভিতর হুম, ছিল না। আমি একটু সময় বেশি নিয়ে কাজ শিখেছি, যার জন্য আই থিঙ্ক এটা আমার পার্সপেক্টিভ থেকে যে আমি অনেক স্ট্যাবল ওয়েতে কাজ করতে পারছি। লাইক দেখা গেছে আমি কোর্স করেছি লম্বা সময় নিয়ে, যার কারণে আমার ভিতর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু স্ট্রং ছিল। এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট প্লাস অন্যান্য যে বিষয়গুলো আই ফ্রেম, এগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে, নতুনদের ক্ষেত্রে যতটা ইয়ে মনে হয়, লাইক ওদের কাছে বিষয়টা অনেক ভয়ের মনে হয়, সেই জিনিসটা আমার কাছে একটু কম হয়েছে। কারণ হয়েছে আমি একটু সময় সময় বেশি দিয়েছি কোর্সের ক্ষেত্রে এবং হুম। প্র্যাকটিস করেছি পার্সোনাল অনেক বেশি। এক্ষেত্রে কিছু বড় ভাইয়ের আমার হেল্প ছিল, যারা আমাকে হেল্প করেছে এই কিছু বিষয়, প্লাস ওভারঅল এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করেছে, সেক্ষেত্রে আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের ক্ষেত্রে কাজ অনেক ভালোভাবে করতে পেরেছি আর কি। আচ্ছা, যাক মাশাআল্লাহ। সো আপনার বর্তমানে আপনি কোথায়, কোথায় কাজ করতেছেন? Fiverr, Upwork বা আম, আউট অফ মার্কেটপ্লেস? আহ, একটা বিষয় একটু আনফরচুনেট আমার জন্য, বিভিন্ন রিজনের কারণে আমি আপওয়ার্কে ওইভাবে সময় দিতে পারছি না। বাট হুম, আপনি তো বলেই দিলেন না, ফাইবার আমি টপ রেটেড সেলার। হুম। আর আউট অফ মার্কেট প্লেসে দুইটা এজেন্সির সাথে প্রজেক্ট বেসিস কাজ করি আর কি। আচ্ছা, যাক মাশাআল্লাহ। সো এখন পর্যন্ত আপনার সিঙ্গেল ক্লায়েন্ট থেকে হাইয়েস্ট আর্নিং কত ছিল? আমরা যদি স্পেসিফিক্যালি এই বিষয়ে জানতে চাই। ভাইয়া, ওইভাবে আমি কখনো কাউন্ট করিনি কাউন্ট করেন আসলে, নাই। কারণ অত অত বেশি সিগনিফিকেন্ট। হাইয়েস্ট ভ্যালু অর্ডার কত ছিল আপনার? একটা সিঙ্গেল অর্ডারে, হুম, একটা সিঙ্গেল অর্ডার $700। $700, মাশাআল্লাহ। ওটার প্রজেক্টের স্কোপ কি ছিল? কাস্টম কুকি কনসেন্ট ব্যানার, ফর ওয়ান সাইট না অর মাল্টিপল সাইটস? মাল্টিপল সাইট। যাক মাশাআল্লাহ। সো আচ্ছা, এখন আপনাকে যদি আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি, আপনি কি হুম হুম। আচ্ছা, ১ম হচ্ছে আপনি কি শুধু অনলি কনভার্সন ট্র্যাকিং অ্যানালিটিক্স এগুলো নিয়ে কাজ করেন? না আদার্স অন্য কোনো সাইড হাসেল বা আদার্স কোনো সার্ভিস প্রোভাইড করেন? আম, এই মুহূর্তে আমি অনলি ট্র্যাকিং নিয়ে কাজ করি, বাট আমি আপনাকে একটু বলে রাখি, আমার অ্যাডভার্টাইজ নিয়েও আমার স্কিলস আছে। বাট মানে ফেসবুক এন্ড গুগল অ্যাডস নিয়েও আমার স্কিলস আছে, বাট ওইটাতে আমি এখন সময় দেই না। আচ্ছা, বাট আমার ওই নলেজটা আমাকে কম্প্রিহেন্সিভলি হেল্প করে এখানে, কম্প্রিহেন্সিভলি। কারণ ক্লায়েন্টের অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই অ্যাডস এর ক্ষেত্রে এটা কাজ করতেছে না কেন, ওইটা কাজ করতেছে না কেন। আহ, আমার অ্যাডস নিয়ে নলেজ থাকার কারণে আমি ওদেরকে অনেক ভালোভাবে বুঝাতে পারি যে তোমার ট্র্যাকিং এর এইটা এইভাবে কাজ করে অ্যাডের ক্ষেত্রে। হুম, 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 So, আমি কাজ করি মূলত কনভার্সন ট্র্যাকিং নিয়ে এখন, বা হুম। ওয়েব অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রি আমার এই মুহূর্তে মেইন আইডেন্টিটি। বাট আই হ্যাভ দ্য নলেজ অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ ওয়েল। সো এটা আমাকে ইমেন্সলি হেল্প করে আহ, এই ট্র্যাকিং এর ক্ষেত্রে। আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনি শুধুমাত্র যে আপনি ইচ্ছা করলেও তো ধরেন অ্যাডভার্টাইজিং সার্ভিসও দিতে পারেন। কিন্তু হোয়াই নট? হ্যাঁ, আপনি তো হোয়াই কেন আপনি শুধু কেন ট্র্যাকিং এর সার্ভিস দিচ্ছেন? এটা থেকে কি মানে আপনার ইয়াটা কি? রিজনটা কি এখানে? কারণ যে চাইবে, আহ, যার কাছে মাল্টিপল স্কিল সে তো চাইবে এগুলা সেল করুক। ভাইয়া, একটা এই বিষয়টা শুরুর দিকে অনেক নিউবি ভুল করে এই অর্থে যে এটা আমার ক্ষেত্রে হয়েছে, যখন শুরুতে কাজ শিখেছি তখন মনে হয়েছে আমি সবকিছুই দিব। ঠিক আছে, আমি সবকিছুই দিব, লাইক আমি ফেসবুক অ্যাডস দিব বা অ্যাডভার্টাইজিং দিব, আমি ওয়েবসাইট বানাবো, আমি ট্র্যাকিং এর কাজ করব। সো এই বিষয়টা শুরুর দিকে চিন্তা হইতো, বাট as much as become matured in this industry, realize that have to be niche specific. আহ, আমি যদি স্পেসিফিক ভাবে কাজ করি সেক্ষেত্রে আমার আহ, মানে এক্সপার্টিসটা আরো গ্রো করার চান্স বেশি। এবং এটাই আসলে রুলস, আপনি বা এটাই হওয়া উচিত। কারণ হুম, অতিরিক্ত গ্রেট। আপনি যদি কিছু করতে চান সেক্ষেত্রে আপনার এক্সপার্টিস থাকবে না, আপনি সব বিষয়ে এক্সপার্ট বাট কোনো বিষয়ে এক্সপার্ট না, বিষয়টা এরকম হয়ে যায়। সো আমি রিয়েলাইজ করলাম যে আমার ঠিক আছে, আমি যদি শুধু ট্র্যাকিং নিয়েও কাজ করি এটা আমার জন্য ফাইন, বাট আমার অ্যাডভার্টাইজিং নলেজও আছে, এটা আমাকে দুইটার কম্বিনেশনে একটা ভালো বেটার কিছু আউটপুট আউটপুট দিচ্ছে। দিচ্ছে। কিন্তু আলটিমেটলি কথা একটাই, আপনি যদি অ্যাডস নিয়ে কাজ করেন ইটস ফাইন, আপনি অ্যাডস নিয়েই কাজ করেন, হুম, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি অ্যাডস স্পেশালিস্ট হবেন, ট্র্যাকিং স্পেশালিস্ট হবেন না। এখন অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে দেখা যায় অ্যাডস নিয়ে কাজ করে, তারা খুবই ভালো অ্যাডস নিয়ে কাজ করে, তো সেক্ষেত্রে দেখা গেছে তারা অ্যাডস নিয়ে অনেক এক্সপার্ট, বাট দেখা গেছে তারা আহ, আমি বা আমার লেভেলে যারা কাজ করে ট্র্যাকিং নিয়ে, তারা আই গেস এটা আমার ধারণা তারা তো ওই লেভেলে ইন ডেপথ এক্সপার্ট না ট্র্যাকিং নিয়ে, বিকজ অফ তারা অ্যাডস নিয়ে এক্সপার্ট ইস বেশি। সো এটা অ্যান অবভিয়াস থিং
যেহেতু আমি এখন অ্যাডস নিয়ে কাজ করতেছি না, সো আমারও দেখা গেছে ওদের তুলনায় আমার নলেজ আর কম থাকবে, ওরা আর অনেক বেশি প্র্যাকটিক্যাল নলেজ আহ, তো ওদের অনেক বেশি। হ্যাঁ, কারণ ওরা ইনস্ট্যান্টলি কাজ করতেছে, হুম কারেন্ট ওয়ার্ল্ড যেভাবে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হইতেছে, ওরা এটার সাথে অ্যাডাপ্ট করতেছে খুব কুইকলি, যেটা আমি টাচ করতেছি না এই মুহূর্তে, কারণ আমার নিশটা আরো স্পেসিফিক হয়ে গেছে এখন। সো আই গেস নিশ স্পেসিফিক হওয়াই সাকসেসের ওয়ান অফ দ্য বেস্ট কি অ্যাকচুয়ালি। হুম, ভালো, অনেক সুন্দর কথা বলছেন। নিশ স্পেসিফিক হইলে আমার কাছে মনে হয় কয়েকটা সুবিধা। এক নাম্বার সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে যে ফোকাস। ফোকাসটা ধরে রাখা যায়। ফোকাসটা হচ্ছে লাইফের মানে বর্তমানে হচ্ছে সবচেয়ে বড় মানে সাকসেসের বর্তমানে না সবসময় সাকসেসের সবচেয়ে বড় কিলার হচ্ছে ডিস্ট্রাকশন। ঠিক আছে? ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া। মানুষ কিন্তু ধরেন একটা মানে আল্লাহ তাআলা মানুষ যাকে যে নলেজে দিক মানে কিছু মানুষ দেখবেন অনেক বেশি অল্প সময়ের ভিতরে অনেক বেশি কিছু করে ফেলেছে বা আমরা সোসাইটিতে দেখি এবং ওদের লাইফে প্রত্যেকটা মানুষের লাইফে দেখবেন যে ওরা স্ক্যাটার্ড মাইন্ডেড মানুষ না, ওরা ওদের নির্দিষ্ট কাজে এক্সপার্ট, ওরা নির্দিষ্ট ডোমেইনে রাইট। অনেক বেশি সময় দিচ্ছে। মাল্টি নিশে গেলেও আগে নির্দিষ্ট যে নিশ ওটাকে স্টাবলিশ করে ফুললি অটোমেট করে দেন অন্য নিশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু একসাথে দুই নৌকায় পা রেখে ওভাবে আসলে জিনিসগুলো কাজ করে না আর কি। এখন এখানে না সবচেয়ে বড় যে জিনিসটা জি জি। হচ্ছে যে ডিস্ট্রাকশনটা হয়ে যায়। ডিস্ট্রাকশন হওয়ার কারণে আমি মানে প্রপারলি ফোকাস দিতে পারি না, আমার ওই আউটপুটটা প্রপারলি আসে না। না হলে নিশ স্পেসিফিক হইলে আমি আমি আমার অনেক স্টুডেন্ট দেখেছি যে যেমন আমাদের নতুন কমিউনিটি মেম্বারশিপ যেটা আমরা লঞ্চ করেছি, ওখানেও আমাদের 2 মান্থসের জানুয়ারিতে জয়েন হয়েছে 24 তারিখে, মার্চের 21 তারিখে ও ফার্স্ট জব সিকিউর করছে। ঠিক আছে? এবং আমার কাজিন নাহিদও ২ মাসের পরে ফার্স্ট জব সিকিউর করছে। এগুলো কিন্তু একবারে অ্যাকিউরেট নিশ স্পেসিফিক। আমাদের কমিউনিটিতে রাইট। আমরা কি করি আপনি হয়তো দেখছেন অনেকগুলো। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস প্রথম যে ক্লাসটা ওটা কিন্তু আমরা পুরা Facebook অ্যাডের বা ডিজিটাল অ্যাডের ইকোসিস্টেমটা কিন্তু আমরা ডিসক্রাইব করে দেই। সো একটা স্টুডেন্ট এক্স্যাক্টলি মোটামুটি রাইট। অ্যাডের সাথে মানে অ্যাড নিয়ে কাজ করার মানে অ্যাড তো অবশ্যই এনভায়রনমেন্টটা বুঝতে হবে, না হলে কনভারসেশন ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেট করবে, কীভাবে এটা যে ভ্যালু এড করতেছে এটা কীভাবে সে বুঝবে। তো এই জিনিসগুলো আমরা যখন ডিসক্রাইব করি একটা স্টুডেন্ট কিন্তু ইজিলি একটা ক্লাসের ভিতরে অ্যাড এনভায়রনমেন্টটা বুঝে যাচ্ছে। বাকি আমাদের ক্লাসে তো আমরা জিনিসগুলো রিলেট করে বলি, যখন কনভারসেশন ট্র্যাকিং বলি আমরা অ্যাডের সাথে কীভাবে কানেক্ট করবে সেটা বলে দিই, অপটিমাইজেশনে কীভাবে ইমেল ম্যাচ কোয়ালিটি হেল্প করবে, অ্যাড অপটিমাইজেশন ইউজার ডাটা যখন সেই জিনিসগুলো বলি, ক্যাটালগ কীভাবে আমাদের ডাইনামিক রিমার্ক, এগুলো সবগুলো কিন্তু অ্যাডের টপিক, কিন্তু ক্যাটালগ অ্যাডসের টপিক। সেই জিনিসগুলো রিলেভেন্ট করে বলার কারণে কি হচ্ছে ওরা কিন্তু ইজিলি একসাথে দুইটা কম্বিনেশনে শিখে যাচ্ছে। এবং আমি যেভাবে শিখছি আর কি, আমি কিন্তু কোনো অ্যাডসের কোনো ফুল কোর্স করি নাই, এটা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস দুনিয়ার কোনো অ্যাডের আমি কোর্সও করি নাই। এমনি ইন জেনারেল আমার ভাষা কিছু নলেজ আছে যেটা আমি আসলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের জন্য যেটা লাগে আর কি। সো হুম। নিশ স্পেসিফিক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আজকে আমি টিল 5 ইয়ার্স আমি অনেক বেশি ট্র্যাকিং নিয়ে সবচেয়ে বেশি ফোকাসড। 80% আমার ফোকাস। আমাদের ইন্ডাস্ট্রিতে যারাই আসলে কাজ করে দেখেন 80 থেকে 90% কিন্তু ট্র্যাকিং নিয়ে ফোকাস, যেটা ট্রু। রিপোর্টিং নিয়ে থাকে হয়তো 10 থেকে 20%, যেটা আসলে অনেক বেশি। তবুও আমরা লুকাস স্টুডিও নিয়ে আমাদের অ্যাডভান্স রিপোর্টিং আমাদের কোর্স বর্তমান কমিটিতে নিয়ে আসছি, G4 নিয়ে অ্যাডভান্স রিপোর্টিং আছে। এগুলো লাগে ওই যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, যেটা বললেন কমিউনিকেশনের জন্য অনেক কিছু জানা লাগে। শুধু সার্ভিস যে একটা মানুষ অনেক কিছু জানবে, জানা এই মানে এই না যে সবকিছু তাকে সার্ভিস দিতে হবে। ঠিক আছে? এটা তার ট্রু। যে মেইন যে নিশ, ওই নিশে কিন্তু অনেক বেশি হেল্প করবে ক্লায়েন্টের সাথে কনফিডেন্টভাবে কাজ করার ক্ষেত্রে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বলে আমি মনে করি আর কি নিশ স্পেসিফিক হওয়ার ক্ষেত্রে। সো আপনিও ওই অবভিয়াসলি। সেম জিনিসটাই করেছেন এবং যাদের সাথেই কথা বলেছে যারা সাকসেস হয়েছে এরা সবাই নিশ স্পেসিফিক, কেউ ওই মাল্টি নিশ নিয়ে মানে দেখবেন যে যত বেশি টোটাল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তার আর্নিং 500 থেকে 1000 হইতে তার কোমর ব্যাকা হয়ে যায়। আর যে স্পেসিফিক নিশ নিয়ে আছে দেখবেন যে তার ইজিলি মানে একটা অ্যামাউন্ট আর্নিং। আমরা আপনার সাথে যাবো ইনশাল্লাহ। সো খারাপ ভাই আর হাবিবুল্লাহ আরাফাত ভাই, এখন আপনার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনার এই আহ, এই ইন্ডাস্ট্রিতে ওয়েব অ্যানালিসিস ইন্ডাস্ট্রিতে আপনার আর্নিং কত হয়েছে আমরা যদি স্পেসিফিকলি জানতে চাই। আম, ভাই এটা কি ফাইবার থেকে নাকি ইন ওভারঅল? ওভারঅল আপনি অ্যানালিটিক্স নিয়ে কাজ করেছেন বা এখনো পর্যন্ত। ভাই আমি না আসলে ওইভাবে কখনো কাউন্ট করিনি, বাট আমি আপনাকে একটা মানে এস্টিমেটেড রেঞ্জ দিতে পারি আই গেস। প্রবাবলি যদি ইন ওভারঅল কাউন্ট করি, এটা হয়তো বা অ্যারাউন্ড 80K এর আশেপাশে থাকবে ইন মাশাআল্লাহ ওভারঅল, মাশাআল্লাহ, এটা ইন কয় বছরের হোল ভিতরে লাইফ। 2023-এর পর থেকে? আম, এইটা মূলত হইছে, আপনি যদি স্পেসিফিক কাউন্ট করেন 23 আমি মূলত শিখেছি, বাট জার্নি স্টার্ট ফ্রম 24। 24, ও দ্যাটস অসাম। মানে 24। জাস্ট অনলি 2 ইয়ার্সের ভিতরে আপনি 80K, দ্যাটস মানে 40K আপনার 1 ইয়ার থাকতেছে। তো আপনার মান্থলি তাহলে কত অ্যারাউন্ড থাকতেছে?
আম, এইটা তো লাস্ট মান্থে আপনার ব্যাপারটা কত ছিল? লাস্ট মান্থে অ্যারাউন্ড 3K ভাইয়া। যাক মাশাআল্লাহ। সো দ্যাট ইজ হোয়াট আসলে দেখেন নিশ স্পেসিফিক থাকলে আমাদের যে ফেসিলিটিটা হয় ক্লায়েন্ট ওভাবে ভ্যালু দিবে। আর আচ্ছা, এখানে স্কিলের পাশাপাশি আমরা কমিউনিকেশন নিয়ে কিছু কথা বলি। আপনি এটা হুম, কিভাবে দেখেন বলেন? একটা মানুষ স্কিল জানা, সেম স্কিল জানছে, কিন্তু একটা পার্সন হচ্ছে কমিউনিকেশনে ভালো, সেলস ভালো, কনভিন্সিং পাওয়ার ভালো, গুছিয়ে কথা বলতে পারে, জিনিসটা ক্লায়েন্টকে বুঝাইতে পারে সে যা জানে। একটা মানুষ শুধু স্কিল জানে, অনেক বেশি জানে। এই ২ টাকে আপনি কিভাবে দেখবেন যিনি এবং কমিউনিকেশনের গুরুত্ব বা সেলস বুঝার গুরুত্ব এটা কিভাবে আপনি একটু বলেন? বা কিছু সেলসের টিপস দেন আমাদেরকে। আপনার অনেক ক্লায়েন্টের সাথে সাথে মিটিং করেছেন বা যে জিনিসগুলোর কারণে ক্লায়েন্টস কনভিন্স হয় বলে আপনার মনে হয় বা আমাদেরকে অর্ডার দেয়, অন্যদের কাছে সুইচ করে না। আম, ভাইয়া যখন নতুন কাজ শিখতেছিলাম তখন অনেকের মুখ থেকে একটা কথা শুনেছি যে ইউ মাইট হ্যাভ দ্য স্কিলস বাট ইউ হ্যাভ ইউ শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সেল ইট। ইফ ইউ ক্যান সেল ইট দ্যার ইজ ইয়েস, নো ইয়েস। ভ্যালু অফ ইউর স্কিলস। সো এই জিনিসটা আই গেস আমি তখন থেকে মাথায় নিয়ে নিছি যে আমাকে মানে ভালো হইতে হবে। আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার ট্রাই করবো, সেক্ষেত্রে আমাকে বেটার কোনো আউটপুট দিতে হবে যেখান থেকে ওরা কনভিন্স হয়। সো এখান থেকে যদি আমি কিছু আপনাকে আমার লাইফের কিছু স্পেসিফিক কথা বলি, যেমন আমাদের সাবকন্টিনেন্টে ইংলিশ নিয়ে একটা বড় প্রবলেম থাকে। সেক্ষেত্রে আমি আমার অনেক ক্লায়েন্টের কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়েছি যে নর্মালি তোমাদের অনেকের কাছ থেকে দেখা যায় ইংলিশে কথা বলার সুযোগটা থাকে না বা ওইভাবে ভালোভাবে বলতে পারে না। সো ইউ আর ভেরি গুড। ইভেন আমার ফিডব্যাক গুলোতে, রিভিউ গুলোতে, ফাইবার রিভিউ গুলোতে অসংখ্য ক্লায়েন্ট বলছে যে ওর ইংলিশ অনেক ভালো। হুম, সো এটা মাশাআল্লাহ। কেন, বা এই এই জিনিসটা অ্যাচিভমেন্ট কেন? বিকজ অফ গুড কমিউনিকেশনস অ্যান্ড গুড কমিউনিকেশন। আর একটা ভালো দিক যেটা আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে আরো একটা কমপ্লিমেন্ট পেয়েছি, ইউ আর গুড অ্যাট সেল। Why? Because of I can offer different things. In if somebody doesn't want to take this, I can offer this and that. I can offer different things. হুম, সো এটা আই থিঙ্ক ক্রস সেল আপসেল এর বিষয়, এবং এটা অনলি বিকজ অফ ইফ ইউ হ্যাভ দ্য নলেজ অফ কমিউনিকেশনস উইথ ক্লায়েন্টস, then you can offer different things. If you can speak properly, if you can communicate properly with the client, then how can you offer different things? So এই জিনিসগুলো আহ, আমার ক্ষেত্রে হয়েছে যে ক্লায়েন্ট কমিউনিকেশন অবভিয়াসলি অনেক 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 ইম্পর্টেন্ট বিষয়। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিতে চাই। আহ, অনেক আগে একটা ফেসবুক গ্রুপে একটা আমেরিকান ক্লায়েন্ট ইয়ে ছিল, মানে একটা অফার দিয়েছে যে একটা কাজ আছে, শর্ত হুম, হইতেছে কাজে ভালো হইতে হবে। ওইখানে কাস্টম ডেটা লেয়ার বিষয়গুলো ছিল। ঠিক আছে, এটা কাস্টম ডেটা লেয়ার, জাভাস্ক্রিপ্ট, এই বিষয়গুলো ছিল। বাট মোস্ট ইম্পর্টেন্টলি ইয়ে ছিল হইতেছে কমিউনিকেশনে ভালো হইতে হবে, ইংলিশে ভালো হইতে হবে। হুম, তো ওইখানে অনেকে অ্যাপ্লাই করছে। পরে ওয়ান থিং আই হ্যাভ ইউজড এআই ফর দ্যাট। হুম, সো আমি ওনার রিকোয়ারমেন্টটা নিয়ে আমি আমার মতো করে ইয়ে করছি। প্রথমে এটা দিয়ে চ্যাট জিপিটিকে বলছি যে তুমি আমাকে একটা বেটার আউটপুট দিয়ে দাও। দেন ও দিছে, ওইটাকে আমি একটু মডিফাই করে ক্লায়েন্টকে ওইটা আমি পাঠাইছি। দেন ক্লায়েন্ট আমাকে সিলেক্ট করছে ইনিশিয়ালি। দেন সিলেক্ট করার পরে এরপরও প্রায় 6 জন না 7 জনকে উনি সিলেক্ট করেছে। বাট এরপরে সবার সাথেই অনেকগুলো মিটিং করেছে, আমার সাথেও 2টা না 3টা মিটিং করেছে, দেন ফাইনালি আমাকে সিলেক্ট করেছে। সো ওইখানে ওনার সাথে কাজ হয়েছে আমার। $500 একটা ইয়ে ছিল, প্রজেক্ট ছিল। সো এটা কেন? এটা এই জন্যই হয়েছে যে আমি ইনিশিয়ালি ওনাকে কিন্তু একটা, দেখেন আপনি কথা বলেন বা ইমেল করেন বা আপনি আউটরিচ যেভাবে করেন না কেন, এখানে কিন্তু আপনি কোন ওয়েতে ওনার পেইন পয়েন্টে মানে আপনি পাঞ্চ করতেছেন বা কানেক্ট করতেছেন, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি ওই জায়গা থেকে এটা জাস্ট কিছু কিছু এক্সাম্পল দিলাম। ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। স্কিলস তো থাকতেই হবে, বাট স্কিলস যদি সেল করতে না পারি, সো দ্যার ইজ নো ভ্যালু অফ স্কিলস। আচ্ছা, ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে কথা বললে একটা ক্লায়েন্ট আমাকেই অর্ডার দেবে? ১০ জনের সাথে কথা বলতেছে ধরেন। এখন একটা ক্লায়েন্ট আমার কাছেও আসছে। কি কারণে আমার কাছে থাকবে? সেও ধরেন GA4 অফার করতেছে, আমিও GA4 অফার করতেছি, সেম থিংস। বাট হোয়াই উইথ মি? এটার রিজন আপনি কি দিবেন? ওয়াই উইথ মি? এইটা ভাইয়া, এটা দেখা গেছে আমি আমার জায়গা থেকে যদি বলি, এটা কিছু বিষয় এখানে কাজ করে। আম, আমি নর্মালি যেটা ফিল করি, ক্লায়েন্ট যদি আমার কাছে আসে, একমাত্র ওনার যদি বাজেট ইস্যু না থাকে, ক্লায়েন্ট আমার সাথে কাজ করবে। বিকজ আমি ওনাকে এক্সপ্লেইন করতে পারি ওনার যে প্রবলেম। প্রথমে ওনার প্রবলেম আমি শুনি যে এটা প্রবলেম,
এইটা হচ্ছে ওনার প্রবলেম। দেন আমি এটাকে মানে ডিক ডাউন করি বা এটা ডিটেলসটা আমি বোঝার ট্রাই করি, দেন ওনাকে আমি সব এক্সপ্লেইন করি যে দেখো এটা তোমার সমস্যা এবং এইটার সলিউশন এইটা, তুমি এটা থেকে এই ধরনের বেনিফিটস পাবা। আই আই থিঙ্ক ক্লায়েন্টকে আপনি যদি তার পেইন পয়েন্টটা শো করতে পারেন এবং এটার সলিউশন দিতে পারেন যে না এইটা তোমার সলিউশন, তুমি এইভাবে এখান থেকে বেনিফিট হবা, ওনাকে ফার্স্ট অফ অল প্রবলেমটাকে পিন পয়েন্ট করে দেখায় দেওয়া এই যে তোমার প্রবলেম এইখানে। দেন ক্লায়েন্ট রিয়েলাইজ করতে পারে যে আচ্ছা ও আমার প্রবলেমটা পারফেক্টলি ফাইন্ড আউট করতে পারছে, সো হি ইজ ওয়ান অফ দ্য রাইট গাই দ্যাট আই ক্যান পিক হিম। Then actually comes the offer, what kind of offer you're offering to them. So and আপনি যেহেতু ফাইবারে কাজ করতেছেন, সো অফারটা ওইভাবেই দিতে হবে, কারণ আমরা আউট অফ মার্কেট প্লেসের এক হিসাব, ফাইবার এক হিসাব। সো হুম, হুম, ওভারঅল হুম। ক্লায়েন্টের রাইট। মেরিট বিচার করে আপনি যখন রাইট অফারটা ওনাকে দেন, আই থিঙ্ক এটা একটা কম্বিনেশন প্রবলেম ফাইন্ড আউট, প্রবলেম কিভাবে আপনি সলভ করে ওনাকে বেটার বেনিফিটস দিতে পারবেন, কিভাবে উনি ওভারকাম করে এখান থেকে ওনার অ্যাডস ক্যাম্পেইন বা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে উনি বেটার আউটপুট পাবে। এই কম্বিনেশনটা যখন পারফেক্ট হয় এবং বেটার অফার হয়, আই থিঙ্ক ইউ আর দ্য রাইট গাই টু পিক আপ বাই দ্য ক্লায়েন্ট। আই থিঙ্ক আমি এটাই ফলো করি আর কি। আচ্ছা, গ্রেট। আমি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার কথা থেকে পাইছি, এটা আমি একটু আস্ক করি। এটা নিয়ে অনেক হুম। নিউবি একটু কনফিউশনে থাকে, যে বললেন যে আউট অফ মার্কেট প্লেস এবং আমাদের মার্কেট প্লেস ফাইবার ক্লায়েন্টের প্রাইসিংয়ের ক্ষেত্রে মানে এখানে ডিফারেন্স, এই জিনিসটাকে আপনি কিভাবে যদি ডিটেল একটু ব্যাখ্যা করতেন? অনেকেই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা আম, মানে কনফিউশনে থাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, এটা একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আসলে হুম, কি হুম। কাজের কি কোনো ফিক্সড কোনো প্রাইস থাকে কিনা? নাকি ক্লায়েন্টের বেসিসে আসলে প্রজেক্টের প্রাইস হয়? আমি আপনাকে একটা সিক্রেট শেয়ার করি, সেটা দেখা গেছে মানে এটা আমার ওন ইনভেন্টেড মেথড, এটা আমি কারো কাছে শিখি নাই। আপনি যে একটা গুড পয়েন্ট বললেন যে ফার্স্ট অফ অল প্রথম প্রশ্নটা কি ছিল ভাইয়া? আউট অফ মার্কেট আউট প্রাইস অফ এবং মার্কেট প্লেস ফাইবার প্রাইস প্রাইস। এবং ফাইবারের কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্টের প্রাইসিং। আচ্ছা, আরেকটা হচ্ছে কাজের কি এইটা কোনো স্পেসিফিক কোনো ফিক্সড প্রাইস আছে কিনা? আচ্ছা নাকি আমি তাহলে প্রাইসটা সেকেন্ড কিভাবে সেকেন্ড আসলে উত্তরটা আগে নির্ধারণ দিই। হয়? একটা কাজের প্রাইস। সেকেন্ড উত্তরটা আগে দেই। সেটা হইতেছে কাজের কোনো ফিক্সড প্রাইস নাই। এটা ডিপেন্ড করে আপনি আহ, কোন ক্লায়েন্টের কাছ থেকে কি অ্যাপ্রোচে কি চার্জ করতেছেন। আমি দেখা গেছে আপনি একটা ক্লায়েন্টের কাছে সেম কাজের জন্য 500 চার্জ করতে পারেন, ওইটা আবার 50-100 ডলারও আপনি ফাইবারে করতে হতে পারে। এটা ডিপেন্ডস অন ফ্রম ওয়ার ইউ আর চার্জিং হিম। সো এটা আপনি কোন সোর্স থেকে, কোন প্ল্যাটফর্ম থেকে ওনার সাথে আপনি কমিউনিকেট করেছেন, কিভাবে ওনাকে অ্যাপ্রোচ করেছেন। সো প্রথম উত্তরটা হইতেছে যে ফিক্স কোনো আহ, ইয়া নাই, মানে অ্যামাউন্ট নাই যে আমাকে এটা চার্জ করতে হবে। আপনি ক্লায়েন্টের কাছ থেকে, আমি দেখা গেছে অনেক শুনেছি বা আমি এখন তো নিজে অনেক কিছু রিয়েলাইজ করি, আউট অফ মার্কেট প্লেসে অনেকেই একটা কাজের জন্য 500, 600, 700, ইভেন $1000 চার্জ করেছে, মোর দেন $1000 হুম, চার্জ করেছে। করতেছে। এটা ফাইবারে আমরা এখন এটাকে এই উত্তরটা রিলেট করতেছে আপনার প্রথম প্রশ্নের সাথে, যে ফাইবার আমরা চাইলেও একটা রেঞ্জের বাইরে যেতে পারি না। এটা রিজন হইতেছে একটা গিগ প্রাইস আমাদের দেওয়া থাকে, এটার এখানে কারণ বিভিন্ন গিগ মার্কেটের মতো, এখানে অনেক দোকানদার আছে। মার্কেটার। হ্যাঁ, আমরা যেমন বাজারে চাল ডাল কিনতে গেলে একটা হুম, নির্দিষ্ট রেঞ্জ থাকে, বাজার রেট যে থাকে। হ্যাঁ বাজার রেট থাকে যে চালের কেজি 70 টাকা 60 টাকা। এখন কেউ তো এখান থেকে 30 টাকা সেল করতে পারবে না, এটা হুম, তো মার্কেট ব্রেকডাউন করবে। আবার কেউ চাইলেও এটাকে 500 সেল করতে পারবে না, একটা লেভেল মেনটেন করা লাগে। সো মার্কেট প্লেসটাও এরকম, আমরা চাইলেও দেখা গেছে যে কোনো সার্ভিস, যেটা আমি ফিল করি যে এটা মনে হয় একটু বেটার, মানে প্রাইসটা একটু বেশি হলেও ভালো হইতো, এটা পারি না। কারণ আমি যদি বেটার কিছু অফার করি, ইভেন আমার আমার অনেক হয় ভাই, আমার অনেক হয়, আমি কিন্তু লো প্রাইসে কাজ করি না। আমার এভারেজ যদি এই মুহূর্তে চেক করি, আমার এভারেজ সেলিং প্রাইস 125 অ্যান্ড অলমোস্ট হাফ। মাশাআল্লাহ, ভালো, এভারেজ অনেক ভালো, আমাদের যেটা এভারেজ সেলিং প্রাইস। অনেক সো ভালো। এটা আই গেস গুড অ্যাট আওয়ার ইন্ডাস্ট্রি। হুম। অন্যান্য ইন্ডাস্ট্রিতে তো অনেক নর্মালি বেশি হয় আমি তো যারা ভাবছিলাম ওয়েব আমারটাই, ইন্ডিকেশন। আমি আমার হচ্ছে 107, 100, আমার 120, 123 নাও, 123 কে। আচ্ছা, সো ওখানে আমার এভারেজ হচ্ছে 107। ঠিক আছে? সো ওকে। 100 প্লাস ধরে রাখা এটা অনেক বড় একটা বিষয়। আপনার 80 কে সেখানে আসলে 125, এটা ইটস গ্রেট, রিয়েলি গ্রেট। ভাইয়া, সো এই বিষয়টাই আর কি, যে আমি লো প্রাইসে কাজ করি না, আমি হিউজ ক্লায়েন্ট আমার কাছে চলে যায়, কারণ আমার কাছে ভালোই লাগে না। আমার কথা হলো যে হুম, ভাই, কিন্তু কিছু করার নেই, অনেকেই এটা এই অফার দিয়ে দেয়। বাট স্টিল নাও আল্লাহ আমাকে আমার রিজিক দিয়ে দিতেছে, সো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে আমার কাছে ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট চলে যাচ্ছে, লো প্রাইসের ক্লায়েন্ট, স্টিল নাও আই এম গেটিং গুড অ্যামাউন্ট অফ মানি, বেটার দেন ইউনো
ট্র্যাডিশনাল বাংলাদেশি জবস। সো আমি ব্লেসড, আমি অনেক ব্লেসড মনে করি ওভারঅল সবকিছু নিয়ে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি কিছু ইনফরমেশন আরো একটু এড করি যে প্রাইসিং নিয়ে আসলে আমি গত ২-১ দিন আগে একজনের সাথে নিয়ে পড়তে বলতেছিলাম যে প্রজেক্টের প্রাইসিং নিয়ে, এগুলো নিয়ে বিশেষ করে নিউবিরা অনেক বেশি টেনশনে থাকেন। আসলে ভাই আমি GA4 শিখছি, ফেসবুক কনভার্সন এপিআই শিখছি, অ্যাডস কনভার্সন ট্র্যাকিং বা আদার্স হাবিজাবি আমরা অনেক কিছু শিখছি। এখন ক্লায়েন্টকে আসলে চার্জ করব কিভাবে? GA4 এর জন্য কত চার্জ করব, গুগল অ্যাডস এর জন্য কত চার্জ করব, মানে আমাকে স্পেসিফিক স্কিল ধরে বলে আসলে কত চার্জ করব। দেখেন, কিন্তু প্রাইসিংটা প্ল্যাটফর্ম বেসিসে চেঞ্জ হয়, প্রাইসিংটা ক্লায়েন্ট বেসিসে চেঞ্জ হয়, প্রাইসিংটা হুম, আমি কিভাবে প্রেজেন্ট করতেছি ওটার বেসিসে চেঞ্জ হয়। আবার অনেক কিছু, আবার ফেসবুক কনভার্সন এপিআই, শুধু পারচেজ ইভেন্ট সেটআপ করা এটাও তো ফেসবুক কনভার্সন এপিআই। আবার একসাথে 50টা ইভেন্ট সেটআপ করা সেটাও তো ফেসবুক কনভার্সন এপিআই। সো আসলে এটার কোনো ফিক্সড কোনো আপনার প্রাইসিং নেই। এটা হচ্ছে বেসড অন সিচুয়েশন। আপনাকে বুঝতে হবে আপনি মানে কোথায় ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, কোন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন এবং আপনার কাজের স্কোপটা কি। এই ৩ টা জিনিসের কম্বিনেশনে আপনাকে আসলে একটা প্রাইস নির্ধারণ করতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। ধরেন হুম, বাংলাদেশের অনেকগুলা বড় ব্র্যান্ড আছে বর্তমানে উদীয়মান যে ব্র্যান্ড, যেমন ঘরের বাজার একটা ব্র্যান্ড ফর এক্সাম্পল আমি বললাম। হুম, চানাচুরও ব্র্যান্ড আছে যারা ফেসবুক অ্যাডে মান্থলি কোটি টাকার উপরে মানে অ্যাড বার্ন করে। ট্রু, ঘরের বাজারে প্রায় ১.৫ কোটি থেকে ২ কোটি টাকা ওরা অ্যাডের উপরে বার্ন করে। এখন দেখেন, একদম। ঘরের বাজারের একটা ওয়েবসাইট, আমি এটাতে কনভার্সন ট্র্যাকিং করব। ঠিক আছে? হুম, তাদের ডেভেলপার ডাটা লেয়ার এনেবল করে দিক বা না দিক, উই নো হাউ টু এনেবল ডাটা লেয়ার। সো এটা আমাদের হয়তো ১০ বা হুম, ২-৩ ঘন্টার কাজ হয়ে যাবে। এখন তো এআই আছে, এআই আরো ইজিলি করে পসিবল। সেম রাইট। কাজটা ধরেন সেম টাইপ অফ একটা ওয়েবসাইট, একটা ধরেন আজকে নতুন আমের বিজনেস লঞ্চ করছে। তার পুঁজি হচ্ছে 50,000 টাকা দিয়ে সে আমার বিজনেস লঞ্চ করতেছে, বাকি সাকি করে একটা ওয়েবসাইট বানাইছে, ফেসবুকে অ্যাটেন্ড করবে। এখন আমাকে রিচ করছে, ভাই আমাকে ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করে দেন, আমি স্টেপগুলো কিনে দিব। এখন বলেন, ও ফেসবুকে অ্যাড রান করবে পুরা মাসে মিলে হচ্ছে ধরেন ফর এক্সাম্পল $400। ঠিক আছে? আর ঘরের বাজারে অ্যাড রান করতেছে ২ কোটি টাকার। তার মানে ওয়ান টাইপস অফ $2,00,000 প্রায় সে অ্যাড রান করতেছে। এখন আমি যে কনভার্সন ট্রু, ট্র্যাকিংটা করতেছি, এই ট্র্যাকিংটা কিসে হেল্প করতেছে? একে তো তার অ্যাড অপটিমাইজেশনে, তার টার্গেটেড অডিয়েন্স রিচ করার ক্ষেত্রে তাকে হেল্প করবে এবং তার অ্যাডের পারফরম্যান্স ট্র্যাকিং করে অ্যাড কোন ওই অনুযায়ী বাজেটিং বা আরও যে আদার্স ম্যাট্রিক্সগুলোতে তাকে ডিসিশন নিতে হুম, হেল্প করবে। এখন বলেন, আমার এই হুম। ট্র্যাকিংয়ের ভ্যালু, এটা কি ২ টা বিজনেসে কি সেম ভ্যালু অ্যাড করতেছে? অবভিয়াসলি ভ্যালু নট। তো হ্যাঁ, অবভিয়াসলি নট। কারণ একটা বিজনেসে, আমার বিজনেস ২ কোটি টাকা সে অ্যাড বার্ন করার ক্ষেত্রে আমার ওই ট্র্যাকিংটা ইম্প্যাক্ট করতেছে। যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে তার ২ কোটি টাকার ট্রু, অ্যাড কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর ওইখানে যে আমার যতই ক্ষতিগ্রস্ত হোক, ও $৪০০ ভিতরে আর কত টাকায় ওর ক্ষতিগ্রস্ত হবে? সো দ্যাট ইজ হোয়াট আমি কখনোই হুম, মানে প্রাইসিংটা করতে হবে কোন ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। যে ইয়ার আগে আমরা একটা এই যে আপার টপ রেটেড প্লাস শাহিন ভাই নামে একজনের সাথে কাজ করতেছি। তো উনি বলতেছে ওনার প্রথম প্রজেক্ট উনি $৬৫০ করছে। উনি ক্লায়েন্টকে বলার সাথে সাথেই ক্লায়েন্ট রাজি হয়ে গেছে। ওই ক্লায়েন্টের পর আমি অ্যাড অ্যানালিটিক্সে গিয়ে দেখলাম যে ওর ৫ মিলিয়ন কি $১০ মিলিয়ন বিজনেস। তা ও মানে এমন একটা মুখের ভাইব নিছে যে ওকে মনে হয় $৫,০০০ বললো আমাকে দিয়ে দিত। সো দ্যাট ইজ হোয়াট আমি আসলে ক্লায়েন্টের বিজনেসে কি ভ্যালু অ্যাড করতেছি। এছাড়া ওরা আমাদের নাহিদ, ও যে গত ২ দিন সপ্তাহে শাসন করছি, ও একটা ক্লায়েন্ট থেকে $২,০০০ শুধু ফেসবুক কনভার্সন এপিআই ২ টা ইভেন্টের জন্য, একটা লিড ইভেন্ট একটা মনে হয় আর একটা ফোন কল মনে হয়, ২ টা ইভেন্টের জন্য $২,০০০ ও চার্জ করতেছে ফর অনলি সিঙ্গেল প্ল্যাটফর্ম। সো এটা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছে, তাকে চেনে, যদিও ক্লায়েন্টের বিজনেসও বড়, পাশাপাশি আবার আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে ওকে অন্য কাউকে চেনে, শুধু ওকে চেনে ওর পার্সোনাল ব্র্যান্ডিংয়ের থ্রুতে, ও ফেসবুকে মিত ওর একটা আলাদা গুরুইল তৈরি হয়েছে ওখানে, সবাই ওকে চিনে জানে বা ক্লায়েন্টও ওকে ফলো হুম, করে, ওই অনুযায়ী তাকে একটা ভ্যালু দিচ্ছে ও ইন্ডাস্ট্রি নিশ স্পেশালিস্ট হিসেবে। সো এছাড়া অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে প্রাইসিং। এই জন্য ফাইবারে আপনি গিয়ে যদি প্রথমে মনে করেন যে আপনি এখানে গিয়ে ৫০০, ১,০০০, $২,০০০ আপনি পার অর্ডারে নেবেন, এটাও ওয়ার্কস করে না। আপনাকে প্রথমে দেখতে হবে আপনার ক্লায়েন্ট যারা বর্তমান যারা কাজ করতেছে, রেগুলার কাজ করতেছে, তাদের গিগের এবারে প্রাইস কত, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা যে রেগুলার কাজগুলো করতেছে রিভিউজগুলো, ওখানে কিন্তু অর্ডার প্রাইস দেখা যায়। আপনি ওরা হ্যাঁ, রেগুলারলি এখন দেখা যায়। আপনি ওদের যদি আপনি ৫০টা অর্ডার দেখেন, ৫০টা অর্ডারের ভিতরে আপনি এভারেজ দেখবেন যে ওরা কত করে চার্জ অর্ডার করতেছে। যদিও এখানে মাল্টিপল অর্ডার্সও থাকতে পারে, ম্যাক্সিমাম হুম, সিঙ্গেল অর্ডারই থাকে। ধরেন ১০টার ভিতরে হয়তো ৩টা মাল্টিপল অর্ডার্স থাকে, আর ধরেন হয়তো ৫ থেকে ৭টাই আমাদের সিঙ্গেল অর্ডারের জন্য ক্লায়েন্ট আমাদের কাছে আসে।
তো আপনি একটা এভারেজ রাইট কিন্তু আইডিয়া পেয়ে যাবেন আসলে এখন ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা রেঞ্জ চলতেছে। ওই অনুযায়ী আপনি ক্লায়েন্টকে প্রথমে যখন কমিউনিকেশন চলবে, আপনি প্রথম ধরেন ক্লায়েন্ট 10-15-20টা পর্যন্ত আপনি এত ওভার বাজেটিং করার দরকার নেই, কারণ আপনার এখন রিভিউজ পাইতে হবে। ঠিক আছে, পারলে রাইট সমান সমান করেন, $5 কম করেন, বা আপনি সমান সমান, কিন্তু আপনি কি হবে, আপনি কিন্তু গ্রো করার জন্য একটা অপশন থাকে, আপনি গ্রো করলে দেন আপনার যখন ব্র্যান্ডিং হবেন, আপনি আপওয়ার্ক টপ রেট হবেন, লেভেল 2 হবেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে আপনার নিজস্ব প্রোফাইল মানে এক্সিলেন্সের কারণে আপনি কিন্তু আরও ভালো চার্জ করার কোনো একটা অপশন পাবেন। এই যে সাইকোলজিগুলো, এই জিনিসগুলো, সেল সাইকোলজিগুলো, এগুলো আরও আরও অনেক বিষয় আছে। যেমন কথা বলার সময় আমি ক্লায়েন্টের সাথে যখন কথা বলতেছি, আমি ক্লায়েন্টকে আমি কি জানি ওইটা সেল না করা, আমি ক্লায়েন্টের প্রবলেমের সলিউশন সেল করা। আমি কি জানি সেটার জন্য সে ম্যাটার করে না। ঠিক আছে, সে তার প্রবলেম যেটা আছে ওই প্রবলেমের সলিউশন আমি প্রপারলি বুঝতে পারছি কিনা, যে এটা উনি ভাই আরাফাত ভাই বললেন, উনি যে প্রবলেম পেইন পয়েন্ট বুঝে ক্লায়েন্টের সাথে কথা বলা, এই কথাটা বললে ক্লায়েন্ট এক্সাক্টলি ওকে দ্যাট ইজ হোয়াট। এবং ক্লায়েন্টকে এই কথাটা বলা, আমি তোমার জন্য, তুমি কোনো টেনশন নিয়ে না, তুমি তোমার বিজনেস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে থিঙ্ক করো, আমি টেকনিক্যাল পার্টটা দেখতেছি, তুমি এগুলো নিয়ে কোনো প্রেশারে নিও না। এই কথাটা বললে দেখেন একটা ক্লায়েন্ট অনেক বেশি খুশি হয়। এবং রাইট একটা ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে এই মানে শুধু যে ধরেন টাকা ইনকাম করানোর জন্য যে আমাদেরকে হায়ার করে এটা না। কেউ যদি বিজনেস করে, বিজনেসম্যানদের মাইন্ডও বুঝতে হবে। বিজনেসম্যানরা হায়ার করে এক নম্বর তার সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, তার সময় কিন্তু লিমিটেড কিন্তু। অনেকে বলে যে এই আসছে, এই আসছে, এই আসছে, যে আমাদের কাজ চলে যাবে, ভাই এটা নেভার পসিবল। একটা মানুষ যত জানুক, একসাথে সে সব কিছু দিয়েও ম্যানেজ করতে পারে, তার এমপ্লয়ি লাগবে, হয়তো 10 জন লাগবে, ওখানে হয়তো এখন 5 জন লাগবে, 3 জন লাগবে। ঠিক আছে, সো আপনাকে আপনার নির্দিষ্ট ফিল্ডে আপনি নিজস্ব কাজ নিয়ে জানতে হবে, বুঝতে হবে, দেন আপনি স্পেসিফিক্যালি ক্লায়েন্টদেরকে। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট আমাদের থেকে তার সময় বাঁচানোর জন্য মেইন হচ্ছে, আমি 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 বিলিভ করি এটা। আর আর কি বলবো, আমার কাছে এটাই মনে হয় আর কি, সময় বাঁচানোর জন্য। না হলে এই জিনিসগুলোতে সে তো নিজেই সময় দিয়ে শিখতে পারবে, মানে শিখতে পারতো, এটা নেবার একটা কনভার্সন এপি সেট আপ করার জন্য তাকে শিখতে হবে 1 মাস, যেখানে সে $200 দিলে ইজিলি 2 দিনের ভিতরে কাজটা করায় ফেলতে পারতেছে। সো দ্যাট ইজ হাওয়াট রাইট আসলে ইট ওয়ার্কস আর কি। তো অনেক কথা বলে ফেললাম ভাই, দুঃখিত আসলে আপনাকে সেশনে নিয়ে এসে আমি। না না সমস্যা নাই, এটা বলা তো বলেছেন, এটা ভালো হবে কারণ নতুন যারা আছে তাদের তো এত এই বিষয়গুলো নিয়ে এত প্র্যাকটিক্যাল নলেজ থাকে না বা অনেকে দেয় না। হুম হুম সো এগুলো দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক কাছে মানে ভাই কি করব বা কিছু সাজেশন দেন, হুম হুম এই বিষয়গুলো কিন্তু অনেক কাছে চেয়ে 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 নেওয়া লাগে। বাট আপনি এই দেখা গেছে এই কয়েক মিনিটে যে বিষয়গুলো হুম বললেন, হুম এগুলা স্পেশালি নিউবিদের জন্য হিউজ হুম ইনফরমেশন। রাইট সো রাইট এটা বলাতে লস নাই, আমি বলবো যারা এটা দেখবে এই পার্টটুকু অনেক বেশি ইম্প্যাক্টফুল। এই লাস্ট যে কথাগুলো বললেন অনেক বেশি ইম্প্যাক্টফুল প্রাইসিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে। হুম। সো ইট গোনা বি ভেরি ইউজফুল ফর নিউবিস। সো ধন্যবাদ ভাই। সো আমি যদি আপনাকে যদি এখন আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হোয়াই একজন মানুষ স্কিল থাকা সত্ত্বেও কাজ পায় না, আরেকজন স্কিল থাকা সত্ত্বেও কাজ পায়। ঠিক আছে, দুজনের মানুষের স্কিল আছে, একজন কাজ পায়, আরেকজন কাজ পায় না, এটার কি কারণ আপনার কাছে মনে হয়? ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথম কথা হলো আমি এটাকে দুই ভাবে দেখি। প্রথম দেখাটা এরকম যে যার স্কিল আছে সে কাজ পায় না, এটা আমি বিলিভ করি না। এটা একটা পয়েন্ট, আমি দুইটা এক্সপ্লেন করব। আমি এখানে আর একটা স্কিল পয়েন্ট বলতে হচ্ছে, বোঝাচ্ছি স্পেসিফিক নিশের তার নলেজ আছে, ফেসবুক কনভার্সন হ্যাঁ এপিআই, আমি গুগল অ্যাডস, ওই স্কিল বোঝাচ্ছি। হ্যাঁ আমি এইটাই আমি এক্সপ্লেন করলে ব্যাপারটা আরো ক্লিয়ারলি হ্যাঁ, বুঝতে জি, পারবেন। জি। নিশ স্পেসিফিক স্কিলস, যে তার স্কিলস আছে কিন্তু সে কাজ পায় না। স্কিলস থাকা মানে কি? স্কিলস থাকা মানে হইতেছে সে যেমন স্কিলসটা জানে। স্কিলস পরিপূর্ণ হয় কখন, একটা মানুষকে আমরা স্কিলফুল বলি কখন, সে যখন সর্বাঙ্গে স্কিলফুল হয়। অ্যাজ লাইক আপনি এই কাজটা জানেন, প্রথমে আমাদের আবার ওই টপিকটা যেতে হবে যে স্কিল জানেন কিন্তু কাজ পান না। আপনি চেষ্টা করেছেন, রাইট হুম, ওয়েতে চেষ্টা করেছেন, কয়বার চেষ্টা করেছেন? রাইট, রাইট, দ্যাটস দ্য পয়েন্ট। আমি আমি আমার জায়গা থেকে দেখা গেছে আমি মানে আমি ফিল করি ব্লেসড, বাট ব্লেজিংস পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে। হুম, ঠিক আছে, আপনি স্কিলফুল, বাট কেমন স্কিলফুল যে আপনি চেষ্টাই করলেন না? আমি এই জিনিসটা বিশ্বাস করি, পৃথিবীতে একটা মানুষ যদি চেষ্টা করে, আমাদের ইন্ডাস্ট্রিতে অসংখ্য এক্সাম্পল আছে, অসংখ্য চোখের সামনে অনেক আহ অনেক অনেক মানুষ অনেকভাবে ইয়ে করেছে যেখান থেকে ইন্সপিরেশন নেওয়া যায়। মানুষ যদি চেষ্টা করে, একজনে হয়তো দেখা গেছে চেষ্টা করলে, আমি যদি একটা মার্ক দেই যে কেউ একশো একশো মার্ক পায়, কেউ 80 মার্ক পায়, কেউ 70 মার্ক পায়, কেউ 50 মার্ক পায়, সবাই যে 100 মার্ক পাবে এটাও কিন্তু সত্য না। বাট চেষ্টা করছে দুনিয়াতে, সে কিছু পায় নাই, এটা আমি বিলিভ করি না। সে 100% কিছু না কিছুই পাবে। এখন যে আমাদের এই ক্ষেত্রে যেটা হয়, কারণ এই জিনিসগুলো আমি দেখেছি,
যখন নতুন জার্নি শুরু হয় আমাদের সাথে অনেকেই কোর্স করেছে, অনেকেই প্র্যাকটিস করেছে, অনেক 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 কিছু করেছে, বাট এখান থেকে তো সবাই নাই। হুম, আজকে আমি যে ইন্ডাস্ট্রিতে আছি, শুরু করেছিল অনেকেই, বাট এর হুম, ভিতরে আই রাইট, গেস রাইট। 2%ও এখনো কন্টিনিউ করে কিনা সন্দেহ আছে। 1 to 2% এটা ম্যাক্স। সব ইন্ডাস্ট্রিতেই। এটা বিসিএস বলেন, এটা সব গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিতেই জব বলেন, এটার সব এটার জায়গাতেই। এক্স্যাক্টলি। সো আমার আমার কথাটা হলো যে স্কিলস থাকার পরও কাজ পায় না, অনলি রিজন সে চেষ্টা করে না, আইদার সে চেষ্টার কমতি আছে এবং সে রাইট ওয়েতে চেষ্টা করে না, এবং ইন ওয়ান ওয়ার্ড সে চেষ্টা করে না, স্কিল মানে কমিউনিকেশন স্কিল মানে ভালো করে ট্রাই করে না, এবং এটা নিয়ে রিসার্চ করে না যে কিভাবে আমি আমার স্কিলসটাকে ইমপ্রুভ করতে পারি। মানে সোজা কথা, সে চেষ্টা করে না, রাইট চেষ্টা চেষ্টা করে, চেষ্টা করলে 100% একটা মানুষ সাকসেসফুল হবে। সে যেই রেঞ্জেই হোক না কেন, সে সাকসেসফুল হবে। এটা কারণ আল্লাহ তাআলাও কোরআনে বলেছেন যে আল্লাহ আল্লাহ তাআলা মানুষের ভাগ্য, আমি যদি ভুল না হই, হুম, প্রবলি এরকমটা বিষয়, যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাদের ভাগ্য পরিবর্তন করে না যারা, যতক্ষণ পর্যন্ত তারা তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না। হুম। So, এই যে বিষয়টা, আই গেস চেষ্টা করাটা আর না করাটা পার্থক্য এখানেই। গ্রেট পয়েন্ট, বুঝতে পারছি। অনেক বেশি বিস্তারিত আলোচনা করেছেন বিষয়টা নিয়ে। এখন চেষ্টা কিভাবে করবে? এটা নিয়ে আমাদের মেইন পয়েন্ট আরকি। আচ্ছা, এখন আপনাকে যদি স্পেসিফিকলি আমি কোয়েশ্চেন করি, আপনার হুম। ধরেন কাজ পাওয়া জার্নিটা কিভাবে শুরু হয়? ফাইবার, আপওয়ার্ক বা আউট অফ মার্কেটপ্লেস যেখানে হোক, আপনার গ্র্যাজুয়ালি আপনি এখন পর্যন্ত এটা কিভাবে আসছেন? যদি সংক্ষেপে বলতেন ৫ মিনিটে। আচ্ছা, তো আমার যে জার্নিটা সেটা হইতেছে, আমি তো বলেছি যে 23-এর দিকে আমি প্রথম অ্যাকাউন্ট খুলি, 23-এর শেষের দিকে, 23-এর নভেম্বরে। তো আমি অ্যাকাউন্ট খুলি আমাদের স্বাভাবিক এখানে জয়েন অর্থে হয়েছিলেন কত? ২৩ এর কত সালে? ২৩ এর কোন মাসে? আহ, আমার না ভাই এক্স্যাক্টলি ডেটটা মনে আচ্ছা, নেই, যাও। বাট 23-এই জয়েন হয়েছে আমি। মানে কোর্স পুরোপুরি এক্স্যাক্টলি কমপ্লিট করে তারপরে স্টার্ট করছেন এই জিনিসগুলা? আমি অবভিয়াসলি আমি কোর্স সবকিছু কমপ্লিট করেছি। ইভেন আপনি একটা ইনফরমেশন দেই, সেটা হইতেছে আমি 3 মাস জবও করেছি। আচ্ছা। এটার জন্য, এটা বিকজ অফ, কেন 3 মাস জব করেছি, তখন আমি ফাইবার অ্যাকাউন্ট নতুন ওপেন করি, এবং ওই একই মাসে আমি, এটা কেন রিলেটেড আমি বলি, ওই একই মাসে আমি জবেও জয়েন করি, নভেম্বর 2023, একটা হুম, এজেন্সিতে। তো ওইখানে নতুন জয়েন করেছি এই জন্যই, কারণ আপনি ইন্ডিভিজুয়ালি অনেক ক্ষেত্রে অনেক কিছুই শিখবেন না, হুম, অর্গানাইজেশনাল অনেক নলেজ থাকে, যেটা আপনি অ্যাজ এ পার্সন আপনাকে অনেক বিল্ড আপ করতে হেল্প করে। হুম, সো আমি ওই থট থেকেও ওইখানে গেছি, প্লাস আই গেস যে আমি এখন একটা স্কিল শিখেছি, তো এইটাকে একটু প্র্যাকটিক্যালি তো আমাকে ব্যবহার করতে হবে। সো ওই চিন্তাধারা থেকেও আমি জবে জয়েন করি, দেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আপওয়ার্ক ক্রিয়েট করি, অন্যান্য হুম, যত কিছু করা দরকার সবই ক্রিয়েট করেছি। এখন যদি ফার্স্ট অর্ডারের কথায় আসেন, সেইটা এগেইন ফাইবার একটা গ্রুপ থেকে আমি হুম, ইয়ে করেছি, সরি ফেসবুক একটা গ্রুপ থেকে আমি এটা পেয়েছিলাম। সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট, এটা লাক, আই গেস লাক এবং সবকিছুর মধ্যেই, একটা ক্লায়েন্ট পোস্ট করেছিল যে ওনার শপওয়্যার না কি একটা ওয়েবসাইট, আমার ঠিক মনে নেই, ওনার ওইখানে কাস্টম ডেটা লেয়ার ক্রিয়েট করতে হবে। ইমাজিন, এটা আমার ফার্স্ট প্রজেক্ট, এবং কাজটি কাস্টম ডেটা লেয়ার ক্রিয়েট করা। আমি ইনস্ট্যান্টলি বলেছি আমি পারবো, ইনবক্সে আসো। ইনবক্সে গেলাম, উনি and you got প্রাইস the দিয়ে রাখছে। confidence from custom JavaScript class. ইয়েস। সো এরপরে যেটা হয় যে আমি ডিরেক্টলি বলছি হ্যাঁ আমি পারবো, দেন ইনবক্সে যাই, এটা কিন্তু ঘটনা ঘটতেছে উইদিন জাস্ট ফিউ মিনিটস। দেন আমি ইনবক্সে যাই, উনি প্রাইস বলে দিয়েছিল যে $100, বাট আমি বলছিলাম যে ঠিক আছে, আমি এটা করব, তুমি আমাকে ফাইবারে অর্ডার করো। তখন আমার হুম, নিউ অ্যাকাউন্ট, প্রবলি 1 মান্থ বয়স হয়েছে অ্যাকাউন্টের। তখন বলছে ঠিক আছে তোমার ফাইবার অ্যাকাউন্ট দেবো। তো আমার প্রিমিয়াম প্যাকেজ ছিল $110। তখন আমার গিয়েছিল ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে। সো উনি প্রিমিয়াম প্রজেক্ট ছিল $100, ওনার অফার প্রাইস ছিল $100, বাট উনি অর্ডার প্লেস করে $110 পরে। এইভাবে শুরু হয় জার্নি আমার। প্রথম অর্ডার ছিল $110 অন ফাইবার। দেন দেখা গেছে আমি ওই একটা অর্ডার পরে আমার গিগ চলে আসে ফার্স্ট পেজে। তো মাশাআল্লাহ। কিছুদিন ছিল, মোটামুটি 10-15 দিন বা 20 দিনের মতো আমার গিগ ফার্স্ট পেজে ছিল আর কি। আহ, তো তখনও ওইভাবে নকটক আসে নাই, পরে আবার গিগ চলে যায় পিছনে। একটা অর্ডারে তো এত বেশি ইমপ্যাক্ট হিউজ পেলে চেঞ্জ না। তো আসে না। হ্যাঁ। তো এরপরে আমি জব করতে থাকি, প্লাস দেখা গেছে এটা তো নভেম্বর, তো চেঞ্জটা আসে মূলত হইতেছে 2024-এর শুরুর দিক থেকে, তখন গ্র্যাজুয়ালি
আম, এই বিষয়টা ওইখানে অর্ডার আসা শুরু করে, মানে মাসে একটা দুইটা এরকম। দেন আমি লেভেল 1 হই, দেন আমি জবটা ছেড়ে দিই। লেভেল আচ্ছা। 1 হওয়ার পরে আমি জবটা ছেড়ে দিই। কারণ তখন আমার মান্থলি দেখা গেছে $200-250 এরকম করে আসতো আর কি। তো তখন একটা জিনিস ভালো ছিল আমার, যে এগেইন এখানে আরো বিষয় আছে, কমিউনিকেশনস। আমি ব্রিফ থেকে অনেক অর্ডার কনভার্ট করেছি ওই সময় থেকে। কোথা থেকে? কারণ মেসেজ আসতো না, ব্রিফ, ও আচ্ছা, ফাইবার হ্যাঁ, ব্রিফ। হ্যাঁ, ফাইবার ব্রিফ। হ্যাঁ, ফাইবার ব্রিফ থেকে আমি অনেক অর্ডার কনভার্ট করেছি। এবং আপনি যেটা বললেন না যে একটা ক্লায়েন্ট থেকে কত, আমি ওইখানে একটা ক্লায়েন্ট থেকে অনেকগুলো অর্ডার নিয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই কত চার্জ করেছি। বাট ওই যে একটা ক্লায়েন্ট থেকে, ব্রিফ থেকে আমি এনে অনেকগুলো অর্ডার নিয়েছি, প্লাস এরকম কয়েকটা ব্রিফ থেকে আমি নিয়ে আসছি। এভাবে করতে করতে আমার লেভেল 2 হয়ে যায়। সিগনিফিকেন্টলি চেঞ্জ আসে লেভেল 2 এর পরপরই আর কি। সো এইভাবে মূলত লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল। যখন মানে এখানে আমি আমি রিয়েলাইজ করি যে ওভারঅল সবকিছু মিলে আপনাকে একটা কম্বিনেশন ওয়াইজ আসলে হেল্প করে। আপনার কমিউনিকেশনস, আপনি ভালো সার্ভিস দিচ্ছেন, ওভারঅল সবকিছু মিলে আপনার অ্যাকাউন্ট বা লাইফ সবকিছু ইম্প্যাক্ট ফেলে আর কি। সো ফাইবারে লেভেল 2 হওয়ার পরে আলহামদুলিল্লাহ দেন ইনকামও বেড়ে গেছে, প্লাস কাজও বেড়ে গেছে। এবং আই গেস 1 ইয়ার প্লাস সময় আমি টপ রেটেড হয়ে যাই আসলে। সো 1 ইয়ার সামথিং এরপরে আমি টপ রেটেড হয়ে যাই আলহামদুলিল্লাহ। এরপর তো আর একটু স্টেবল হই, এখন পর্যন্ত এইভাবে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে সবকিছু। এই একটা শর্ট স্টোরি, আমি হয়তো ওইভাবে গুছায় বলতে উম পারতেছি না, বাট না, বুঝতে পারছি। এখানে আমার যে পয়েন্টটা আমি যেটা মানে রিয়ালাইজ করছি আজকে অ্যাজ এ অডিয়েন্স, মানে আপনার কথাটা শুনে, হ্যাঁ, এখানে আসলে কোনো রকেট সায়েন্স আপনি এপ্লাই করেন নাই। মানে ১ম যে আমি যেটা না, আমার লার্নিং হইছে আরকি। এমন কিছু হুম, রকেট সায়েন্স এপ্লাই করেন না যেটার কারণে আপনি এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছেন, মাসে $৩,০০০-৪,০০০ আর্ন করতেছেন। এখানে আপনার একটা জিনিস যেটা ছিল, আপনি মানে একবারেই হাল ছেড়ে দেন নাই। আপনি হয়তোবা অন্য জায়গায় জব করতেছেন বা অন্য কোথায় যাচ্ছেন, না হলে আছেন। কিন্তু আপনি লেগে রইছেন। আপনি চোখ কান খোলা রাখছেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ কি হইতেছে, ওখানে ক্লায়েন্টরা কি বলতেছে, ওদেরকে রিপ্লাই দেওয়া, সাপোর্ট দেওয়া, বা ওদেরকে ওখান থেকে মানে আমাকে কাজ পেতে হবে, একটা মাইন্ড, একটা চিন্তা ভাবনা ভিতরে আপনার ছিল। দ্যাট ইজ হোয়াট নিডেড ব্রাদার, ফর আস অল। দ্যাট এখানে ইজ আমি হোয়াট একটা নিড। কথা আমি একটা কথা অ্যাড করতে চাই। এটা এই জন্যেই যে আমার একটা পার্সোনাল হ্যাবিট আছে যে আই লাইক কনসিস্টেন্সি। গ্রেট, আমি গ্রেট। যে কোনো কাজ যদি আমি করি যে আমি এটা করব, লাইক আমি কিন্তু জানতাম না যে, আমি দেখেন এটা কিন্তু ট্রেডিশনাল, আমাদের বাংলাদেশে কিন্তু ট্রেডিশনাল জব না। ইভেন অনেকে জানাই না যে এটা কি বা এগুলো কি, এটা কিভাবে হয়। অনেকে। দেখা গেছে গ্রামে গেলে এখন কিন্তু বোঝে না যে কি করো, বুঝাতে পারি না। সিম্পলি বলি কম্পিউটার কাজ করি বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করি, বা যে যারা যেভাবে বোঝানো যায় আর কি। আমি বলি এখন আমার আইটি অনেক বোঝে বিজনেস না। আছে। আইটি বিজনেস বলে বুঝে। এটা সহজ সমাধান। না, আমার হ্যাঁ, আপনি কম্পিউটার টম্পিউটার বেটার কিছু আনসার নিয়ে আসে, দিচ্ছেন। কিছু একটা করে সে কম্পিউটার নিয়ে। আইটি না, বললে, এখানে আরেকটা প্রবলেম আছে, অনেকে বলে আইটি কি, না, আইটি আইটি বললে কি। মানে একটা মানুষের কাছে একটা ফিল আসে মনে হয় আমার কাছে। এটলিস্ট কিছুটা না, শিক্ষিত হইলে আইটি বললে এটলিস্ট মেট্রিক পাস করলেও বোঝা যায় না, মানে সেটা কম্পিউটার নিয়ে কিছু একটা করে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি আইটি দেখে গেছে ফার্ম। আরো বেশি কমন ওয়ার্ড যেটা কম্পিউটার লিস্ট এখন সবাই চিনে হুম। গ্রামের মানুষ। মানে আমি আর একটু লেস কমপ্লিকেটেড করে দিই, নাহলে বলবো আবার বাবা আইটি কি। ঠিক আছে, এটা না আরেক প্রশ্ন। তো আমি কই, দরকারই নেই এত ঝামেলা যাওয়ার। সো আমার যে বিষয়টা ছিল, আমি কনসিস্টেন্সি খুব করি। আর আমি ফিল করি যে কোনো কিছু সাডেনলি হয় না। আমি যে একটা কনসিস্টেন্সি বা কনসিস্টেন্টলি একটা জিনিসকে ক্যারি করে রাখছি, আহ, দেখা গেছে কন্টিনিউয়াসলি কাজ করা, প্লাস অন্যান্য বিষয়গুলো অবজার্ভ করা, ফেসবুক গ্রুপ, প্লাস আমি আহ, শুরু থেকে অনেক অ্যাকাউন্ট নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেক অ্যাকাউন্ট অবজার্ভ করেছি, কাজ নিয়ে অনেক অবজারভেশন রাখছি। তো ওভারঅল আরেকটা কথা বলতেই হয়, এখানে মানে আপনার ইম্প্যাক্ট অনেক বেশি। প্লাস আমার পার্সোনাল কিছু ভাইরা ছিল, ওটাও অনেক ইম্প্যাক্ট ফেলছে আমার লাইফে। এটাও অস্বীকার করতে পারতেছি না আমি, কারণ তারা ট্রুলি আমাকে হেল্প করছে। সো এই ওভারঅল সবকিছু বিষয় কনসিস্টেন্সি প্লাস কাজের একটা ধারা বজায় রাখা এবং চোখ কান খোলা রাখা। ফেসবুক গ্রুপগুলোতে যারা নতুন আছে, অনেকে বলে কাজ খুঁজে পায় না। সো আমি ফেসবুক গ্রুপ থেকে অনেক অনেক কাজ নিয়ে আসছি, এবং $400-500 কাজ, $300 কাজ, $250 কাজ, যেটা নিউবির জন্য কিন্তু $50 অনেক কিছু হুম, হুম, হুম। ফ্যাক্ট রাখে। সেখানে আমি নতুন অবস্থায় $500 প্রজেক্ট নিয়ে আসছি, তখন কিন্তু আমি নিউ, আমি কিন্তু ফাইবার লেভেল 1ও না আমি। সো বুঝতে পারছি। ওই মোমেন্টগুলোতে কিন্তু আমি এই জিনিসগুলো করেছি। সো চোখ কান খোলা রাখতে হবে আর কি সবকিছুতে। গ্রেট, গ্রেট ভাই। আসলে অনেক বেশি ইন্সপিরেশন পাচ্ছি এবং যারা অডিয়েন্স তারাও পাবে।
কারণ আসলে দেখেন সাকসেসফুল যারা হয়, আপনি মানে যারাই আমরা বর্তমানে দুনিয়াবী দিক থেকে সাকসেসফুল মনে করি, বড় বড় যারাই আছে, আপনি যদি ইলন মাস্কের কথা বলেন বা আদার্স, আপনি ওই যে এই অ্যাপলের যে আমাদের এর নাম কি, স্টিভ জবস, আমি কয়দিন আগে একটা হুম পাগলা গাইড নামে একটা সেশন নিছিলাম, যদি ফানি নাম ছিল, ওখানে আমি এই পয়েন্টগুলো কথা বলছি যে মানে ওদেরকে একসময় মানুষ মানে পাগল বলতো, মানে পাগল, ইলন মাস্কের হ্যাঁ মানুষ পাগল বলছে ওদের অ্যাক্টিভিটির কারণে। ওরা পেপাল মানে বিক্রি করে দিছে, বিক্রি করে পুরোটাই কোথায়, ইলেকট্রিক কারে এবং ইয়াতে ওরা স্পেস এক্সে সে ইনভেস্ট করছে, ঠিক আছে? স্পেস এক্স। ওইগুলা নিয়ে মানুষ কিন্তু চিন্তাও করে না এত বেশি, এগুলো তো বিজ্ঞানীদের কাজ, নাসা আছে, এগুলো হাবিজাবি সরকারি কাজ। সে প্রাইভেট প্রতিষ্ঠান ইনভেন্ট করতেছে, প্রাইভেট মানে এগুলো একটা প্রাইভেটাইজেশন করার চিন্তা ভাবনা করতেছে। এবং দুনিয়াতে, এবং আমি একটা কথা বলি, যারা মানে মানুষ অনেক ধরনের হয়, একটা মানুষ হচ্ছে যে অন্যদেরকে কপি করে যা সাকসেস দেখে দেন সে ওইটা ফলো করে, আরেকটা হচ্ছে সে আগে থেকে চিন্তা করতে পারে না এটার ভবিষ্যৎ বা এটা কেরিয়ার এটা হবে, তখন মানুষরা তাকে পাগল বলে। যেমন ফ্রিল্যান্সিংও এরকম, দেখেন অনেক সময় আমরা যখন ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা জিনিসগুলো বুঝি, আমরা ক্যারিয়ার স্টার্ট করছি, কম্পিউটার নিয়ে নিজে সারাদিন বসে থাকি, আর্নিং করা স্টার্ট করি, অনেকে বন্ধুরা বলে যে দূর কি করে বন্ধু, ডলার ইনকাম করবে, তোর নাম নাম ফালায় দে, ডলার মাসুম, ডলার হাবিবুল্লাহ, হ্যাঁ ডলার আরাফাত, আরে এই সেই আরে এটা আছে ভাই, এটা ফানি। কিন্তু ট্রু। গ্রামে আম, এটা একটা ফানি বিষয়। আবার স্পেশালি আমি তো বিয়ে করেছি আমার নিজের গ্রামে, প্লাস শ্বশুর বাড়িতেও এরকম অনেকেই এই ডলারের বউ বা এই ডলার অমুক তমুক, অনেকে মজা করে ডাকে। আমার বন্ধু বান্ধব আছে, এই ডলার এদিকে আসো। হুম এটা মজা করে অনেকে বলে, বাট এটা ফানি আর কি বিষয়গুলা। হুম আপনি যেটা বললেন আপনার এই কথার ক্ষেত্রে আমিও রিলেট করতে পারলাম যে ও, হুম আমি হুম ভাবছি এটা মনে হয় আমার ক্ষেত্রেই হয়, দেখলাম আপনার ক্ষেত্রেও না, এটা এই ধরনের এটা অনেক সবাই ক্ষেত্রেই সবাই হয়। সবাই ফেস করে। মানে এই ঠিক জিনিসগুলা আছে। অনেকেই জিনিসগুলা মানে যারা সাকসেস হয় এরা, এবং ইলন মাস্কের কথা যে বলে, ও ব্যাংক্রাপ্টেড হয়ে গেছিল, ব্যাংক্রাপ্টেড হওয়ার পরে দেখেন হুম এখন কি রেভুলেশন, এবং 2000 এক বছর আগে ওর 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 অ্যাসেটের ছিল $400 বিলিয়ন এরকম, ওর ফোর্স এখন বর্তমানে দেখবে 700-800। মানে এখন কতটা একজন, আমি বলি ফার্স্ট বিলিয়ন ইজ হার্ডেস্ট, কিন্তু রাইট। সেকেন্ড বিলিয়ন কিন্তু এত হার্ড না। আমাকে ফার্স্ট জবটা পাওয়াটা যতটা হার্ড হবে, আজকে হাবিবুল্লাহ বাবা, আমি আব্দুল্লাহ মাসুম, আমার ওই জবটা কিন্তু পেতে এত কষ্ট হবে না। ট্রু। আমার দিক থেকে চিন্তা করলে আমার আগে ধরেন $1,500 আর্ন করতে পুরো মাস আমি মানে এক ধরনের 1 ঘন্টাও, আমার মনে হয় প্রথম ইয়ারে আমি আমার ওয়াইফের সাথে বসে 1 ঘন্টা কখনো কথা বলি না পুরো 1 বছরের ভিতরে, আমার এমন টাইম গেছে। এবং কারো কারো সাথে, শুধু ওয়াইফের সাথে যেহেতু বলি না বলতেছি, মানে মানুষ তো অন্তরঙ্গ সবচেয়ে বেশি সময় হয় ওয়াইফের সাথে, কিন্তু আমি আমার ট্রু। ওয়াইফের সাথেও টানা 1 বছর 1 ঘন্টা বসে কথা বলার মতো সুযোগ পাই না। বন্ধু বান্ধব, বাবা মা বোন বাগিনা, এদের কথা তো বাদই দিলাম। এই অবস্থায় ছিলাম ভাই ওইখানে, আজ ওই জিনিসগুলো আজকে আমার ফুললি অটোমেশনে হয়ে যাচ্ছে। জিনিসগুলো কি ডে বাই ডে ডে জন্য আমার ফার্স্ট আর্নিংটা বা ফার্স্ট 1K আমার অনেক বেশি হার্ডেস্ট ছিল। এখন কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্ট আমি অনেক সময় এই দেখছি 20K কোথায় দিয়ে যে 20K 30K 50K আমি জানিও না, হঠাৎ করে চেক করে অ্যাকাউন্টে ব্যালেন্স বেড়ে গেছে। জিনিসগুলো এরকম রাইট। এরকম হয়ে গেছে। সো এটা কিন্তু সামনে কিন্তু আরও আস্তে আস্তে গ্রো করবে, মানুষ যত ফোকাস থাকবে নিশের ভিতরে থাকবে। ওই যে একটা একটা কথা, ওই যে ওই দিন কালকে আমি ফোকাস নিয়ে একটা দেখতে, এটা ইম্পর্টেন্ট একটা বলি একটু। হ্যাঁ ফোকাস হ্যাঁ। নিয়ে একটা ভিডিও দেখতেছিলাম, এই যে ওনার নাম কি, নামটা কোন ফেমাস মানুষ, যা হোক, যে বলা হচ্ছে যে মানে একটা একটা ইয়াতে বাক্সে এই 2টা বাক্স আছে। বলল যে একজন মানুষ তোমাকে অফার করলো, কয় 2টা বাক্স আছে, এখানে তুমি একটা বাক্স নিবা, আর আরেকটা বাক্স যেটা থাকবে সেটা তোমার ফ্রেন্ডে নেবে। তো ফর এক্সাম্পল 2টা বাক্স ওপেন করলো, ওপেন করে দেখালো একটাতে আছে 30 লক্ষ টাকা ক্যাশ, আর একটাতে আছে 1 লাখ, মানে 1 টাকা শুধু। তো এখন বলল যে তুমি চাইলে এখন 30 লক্ষ টাকা নিয়ে যেতে পারো, আরেকটা হচ্ছে এই 1 টাকাটা নিয়ে যেতে পারো, কয়েনটা। বাট মনে রাখো এই 1 টাকার কয়েনটা কিন্তু এটা কোনো সাধারণ কয়েন না, এখানে এটার ভিতরে কিছু ঐশী মানে গুণাবলী আছে। কেমন? বলছে এটা হচ্ছে প্রতিদিন, এটা এটা কম্পাউন্ডিং ইফেক্ট আছে, হয় আর কি। এটাতে কম্পাউন্ডিং আচ্ছা ইফেক্টটা কি? আচ্ছা। এটা হচ্ছে প্রতিদিন 1 টাকা মানে গুণ হয়। আজকে 1 টাকা থাকলে মনে কালকে হয়। 2 টাকা হবে, কালকে 2 হলে পরের দিন 4 হবে, এরকম 4 হলে পরের দিন 8 হবে, এভাবে হবে। তো পরবর্তীতে ও যদি যদি একটা মানুষ ধরেন ধরেন 30 লাখ টাকা যদি জেনারেলি চিন্তা করে, হিসাব করে আমাকে দেখালো যে 15 দিন এভাবে কম্পাউন্ডিং হইতে হইতে এটা 15 থেকে মানে 20,000 টাকা পর্যন্ত হয়। কিন্তু পরবর্তীতে ক্যালকুলেশন করতে করতে জিনিসটা এমন আসলো যে 30 দিন পর এটা কম্পাউন্ডিং হইতে হইতে এটা 51 কোটি কি 53 কোটি টাকা হয়ে যায় ওই জিনিসটা। এটার ও এটার একটাই রিজন হচ্ছে কনসিস্টেন্সি।
ছোট কাজ হইলো, কনসিস্টেন্সি, ছোট রাইট। অল্প ফোকাসের ভিতরে ছিল এবং ও নির্দিষ্ট যে একটা গুণনের উপর সে ছিল, এটার উপর কনসিস্টেন্ট ছিল। এইজন্য সে কি হয়েছে 30 দিন, মাত্র 30 দিন পিরিয়ডে যেখানে 15 দিনের মধ্যে ছিল, দেখছে যে মাত্র 15 থেকে 20,000 টাকা। কিন্তু শেষের 15 দিনে বা শেষের 5 দিনে, শেষের 2 দিনে এই জিনিসগুলো একটা ইফেক্ট মানুষের লাইফে যারা সাকসেস হয়, এটা কম্পাউন্ডিং ইফেক্টে হয়। এই যে ইলন মাস্ক বলেন, বড় বড় যারা বিলিয়নার আছে, এটা সবার লাইফে কিন্তু কম্পাউন্ডিং ইফেক্ট। এবং আমার আপনার লাইফেও দেখবেন যে এই সাকসেসগুলো, গ্রোথগুলো কিন্তু কম্পাউন্ডিং ইফেক্টিভ হিসাবে আসবে। আমি আপনাদের আজকে 5 বছরে যদি ধরেন 200 কে যদি আর্ন করি, এটা কিন্তু সামনের 5 বছর যদি আমরা যদি সেম গ্রোথ, সেম স্ট্র্যাটেজি, সেম মাইন্ডসেট, সেম এনার্জি আল্লাহ যদি আমাদের উপর রহম করে, এটা কিন্তু সেম থাকবে না। এটা কিন্তু আল্লাহ চাইতে আরও অনেক বেশি গ্রোথ করবে। এটা আমাদের মানে যেটা আমরা দেখে আসতেছি আর কি আমাদের ইয়াতে। সো এটার মেইন একটা বিষয়, আপনাকে কেরিয়ারে স্টার্ট করতে হবে ভাই। আপনি ট্রু। ক্যারিয়ার সামহাও আজকে যদি চিন্তা করতেছেন ভাই আমি আজকে এখন আছি, আমি আগামীকাল করবো, আপনি করতেছেন মানে আপনি অনেক মানে আপনি আরো 1 মাস পিছিয়ে, আপনি 1 মাস পিছিয়ে, 1 মাস মনে হচ্ছে এটা ওই 1 টাকা 1 মাস পরে যেরকম একটা ভ্যালু, কতটুকু ভ্যালু জেনারেট হচ্ছে, আপনি ওই এতটুকু ভ্যালুই আপনার লাইফ থেকে লস করতেছেন। আপনি আজকে শুরু করেছেন 23 সালে যখন হাবিবুল্লাহ আরাফাত ভাই শুরু করেছে, উনি যদি বলতে 1 বছর পরে শুরু করি, এরপরে বললো যে আরেক বছর পরে শুরু করি, ওনার লাইফ থেকে কিন্তু এই 2টা বছর চলে যেত, উনি আজকে $80,000 মালিক হইতে পারতো না, বা $80,000 উনি রেভিনিউ জেনারেট করতে পারতো না। সো দ্যাট ইজ হোয়াট, আপনাকে প্রথমে স্কিল ডেভেলপমেন্টে আপনাকে ফোকাস হইতে হবে। দেন আপনাকে সবসময় কনসিস্টেন্ট থাকতে হবে, আর্নিংয়ে চিন্তা করতে হবে, বিভিন্ন সোর্স চিন্তা করতে হবে, আউট অফ মার্কেট প্লেসে আপনাকে, যেমন আমরা আমাদের কোর্সে আউট অফ মার্কেট প্লেসে কাজ করার প্রতি অনেক বেশি ডিসকাশন করি। ফাইবার, আপওয়ার্ক অপটিমাইজেশন এবং গিগ সবগুলো নিয়ে আমরা অনেক বেশি বিস্তারিত কথা বলি। আমাদের কোর্সে আমরা যদি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে 50% কথা বলি, স্কিলকে কীভাবে সেল করবে এটা নিয়ে আমরা 50% ফোকাস করি, এবং স্টুডেন্টদেরকে ওইভাবে আমরা কী করি, মোটিভেট করি। সো এটা আপনি যখন একটা প্রগ্রেসে থাকবেন, এটার জন্য আপনার কিন্তু জনস্কি জিনিসগুলো কী হবে, তখন কিন্তু আপনি ওই যে কোম্পানি আস্তে 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 গ্রাজুয়ালি, কিন্তু হুট করে কিছু হবে না। হুট করে যেগুলো হয় এগুলো আপনাকে এত বেশি ভ্যালু দেবেন, অনেক বেশি ভ্যালু মনে হয় দেখতে, কিন্তু এগুলো আসলে রিয়েলি কিন্তু এত বেশি ভ্যালু জেনারেট করে না। আর আপনি কনসিস্টেন্ট থাকার জন্য আপনি আপনার গোলে, এটার জন্য আসলে আমরা এই যে কমিউনিটি বিল্ড করেছিলাম, হয়তো জানো, ওয়াজ কমিউনিটি মেম্বারশিপ, যেখানে আমরা স্টুডেন্টদেরকে টান 1 বছরের জন্য অ্যাক্সেস দিই। এবং আমরা হাবিবুল্লাহ আরশাদ ভাইতে, ওনারা তো যে রেকর্ড কোর্সে জয়েন হয়েছেন শুধু কন্টেন্ট ইয়া থেকে, এখন আমরা লাইভ এনভায়রনমেন্ট, পাশাপাশি লাইভ সাপোর্ট, সব কিছুতে আমরা কনসিস্টেন্ট রাখার চেষ্টা করবো। বিকজ উই বিলিভ কেউ যদি কনসিস্টেন্ট থাকতে পারে, যে হাবিবুল্লাহ সাহেবের সাকসেস স্টোরি বা ওনার লাইফ স্টোরি বা যেটাই বলেন না আপনারা কেন, আরও অন্যান্য স্টুডেন্টদের স্টোরি এবং আমাদের পার্সোনাল লাইফে আমরা দেখে এই জিনিসটা বুঝেছি যে সাকসেসের আর কোনো সিঙ্গেল কোনো ফর্মুলা নাই উইদাউট বিং কনসিস্টেন্ট অ্যান্ড বিং উইথ ফোকাস। ট্রু। ঠিক আছে, এই দুইটা জিনিস 100% ট্রু। ছাড়া আমি আর কোনো সাকসেসের আলাদা কোনো রকেট সায়েন্স বা আলাদা কোনো নিনজা টেকনিক বা নিনজা ফর্মুলা আমি আমার দৃষ্টিতে আপাতত দেখিনি। এই জন্য আমি বিলিভ করি কাউকে যদি কনসিস্টেন্ট রাখা যায়, অ্যাটলিস্ট আল্লাহ মানুষকে যে মেধাটা দিছে, এতটুকু মেধা দিয়া তাকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ চাইতো সফল। এবং যারা সফল হয়েছে আমি তাদের ভিতরে এই নির্দিষ্ট গুণাবলীটাই আমি সবসময় দেখেছি। অলরেডি হাবিবুল্লাহ বাশার ভাই এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছে। আরও আমার অনেক সেশন, প্রিভিয়াস সেশন, আমাদের প্লে স্টোরটা দেখলে সাকসেস স্টোরি বুঝতে পারেন, সবার লাইফে সিম্পল এই জিনিসটা অ্যাটলিস্ট সবার ভিতরেই আছে। তারা সবচেয়ে বেশি তাদের কনসিস্টেন্ট ছিল, তারা সবসময় কোনো সময় হোপলেস হয় নাই, সবসময় মোটিভেটেড ছিল, এবং ওই মোটিভেশনটাই তাদেরকে আস্তে আস্তে কম্পাউন্ডিং ইফেক্টে আস্তে আস্তে তাদেরকে অনেক বেশি গ্রো করাচ্ছে। দ্যাট ইজ হোয়াট ওয়াজ। এক্স্যাক্টলি ভাই, আপনি খুব ভালো বলেছেন। এই বিষয়গুলো আসলে মানে ইন্সপায়ারিং, যে কনসিস্টেন্সি ধরে রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সাকসেসের ক্ষেত্রে। আমি বলি বা আপনি বলেন বা মিলিয়ন্স অফ পিপল হু হ্যাজ বিকাম সাকসেসফুল ইন লাইফ, সবার একটাই আই গেস সূত্র ছিল, যে সবাই কনসিস্টেন্ট, হার্ড ওয়ার্কিং এবং ফোকাসড। আই থিঙ্ক এই কম্বিনেশনগুলো যার মাঝখানে আছে, এটা আগে বলেছি যে সাকসেসফুল হবেই। কেউ হয়তো অনেক বেশি হয়, কেউ হয়তো একটু কম হয়, বাট আই গেস প্রত্যেকটা মানুষই যার যার জায়গা থেকে সাকসেসফুল হবে, যারাই কনসিস্টেন্সি ধরে রেখেছে, হার্ডওয়ার্ক করেছে এবং ফোকাস ধরে রেখেছে। সো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলা। মানে জি, মানে জি। একটা মানুষ আসলে লাইফে, মানে যারা আমরা দেখি চোখের সামনে 2 জন সফল হয়, 98 জনে ফেলিওর হয়। দেখবেন যে আসলে এন্ড অফ দ্য, কারণ আমরা স্টুডেন্টদেরকে কোর্স করাই, কারণ কনটেন্ট দেই, আমাদের আন্ডারে থাকে, আমরা দেখি আসলে কয়জন আসলে প্রপারলি অ্যাক্টিভ থাকে। মানে চোখের হ্যাঁ, সামনে ট্রু। দেখার আমাদের সুযোগ হয় আর কি। ট্রুলি আসলে কয়জন অ্যাক্টিভ থাকে। এবং আমার চোখের দেখা দৃষ্টিতে যারা ট্রুলি 100% অ্যাক্টিভ ছিল, এদের থেকে আমি বলব যে 90% প্লাস আমি সাকসেস পেয়েছি। যারা ট্রুলি অ্যাক্টিভ দেখছি আমি, এদের কাউকেই আমি একেবারেই হতাশ হয়ে যাইতে একেবারেই কাজ পাই না, এরকম আমি আমার দৃষ্টিতে দেখে নাই। ঠিক আছে, কিন্তু কেউ অলসামি করছে, কেউ এক মাস ক্লাস করছে, 2 মাস খবর নাই, আবার 1 সপ্তাহ তার বাবা মারা গেছে, অসুস্থ হয়েছে। ভাই লাইফে এগুলো পার্ট।
ঠিক আছে? আপনার স্ত্রী মারা যাবে, সন্তান মারা যাবে, অসুস্থ হবে, আপনি নিজে অসুস্থ হবেন। এখন এগুলা নিয়ে যদি এক্সকিউজ দেন ভাই, আপনার ফ্রিল্যান্সিং, আপনার কেরিয়ার এক্সকিউজ বুঝবে না। এগুলো নিয়েই আপনাকে চলতে হবে। ভাই বলল, "আরাফাত ভাই এরকম হয় না। আমি অসুস্থ হই ১ সপ্তাহ। ক্লায়েন্ট কি আমার এই সমস্যা বুঝবে? ফাইবার কি আমার এই সমস্যা বুঝবে? বলেন।" এর ভিতরেও কিন্তু আমাকে না, কিন্তু মিটিং চালিয়ে যেতে হবে। এর ভিতরেও কাজ চালিয়ে যেতে হবে। নিজে কাজ করতে হবে, না হলে রাইট, টিম হায়ার করে টিমের দ্বারা ম্যানেজ করে। যেকোনোভাবে হোক আমাকে প্রগ্রেসে কি করতে হবে? রাখতে হবে। সো এই জিনিসগুলো অনেকে আমি দেখি যে কাজ করে ফ্লোতে আছে। হঠাৎ করে মানি বলে অসুস্থ ছিলাম। আমার আম্মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ১ মাস খবর নাই। তো তার জন্য কি ফাইবার কি বসে থাকবে? তার জন্য ক্লায়েন্ট কি বসে থাকবে? একদমই না। সো আসলে এই জিনিসগুলো অনেক বেশি সিলি, অনেক বেশি আসলে ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলো অনেকেই মিস করে। এগুলোর কারণে তার ক্যারিয়ার লস করে। কারণ আপনি ২ মাস ১ মাস এখন হয়তো করতেছেন, ভাবতেছেন কিছুই হবে না। আপনার কাছে এখন ২-৪-৫ লাখ টাকা আছে পকেটে। কিন্তু আপনি চিন্তা করতেছেন আপনি যদি ৩ মাস বসে থাকেন আপনার ৫ লাখ টাকা কোথায় যাবে? তো আপনাকে ওইটাও থিংক করতে হবে। থাকবে না। এটাও আপনাকে থিংক করতে হবে। আপনি হয়তো বাবার অসুস্থ, মার অসুস্থ, আপনি অনেক বেশি ওদিকে ফোকাসড হয়ে যাচ্ছেন। কিন্তু ৩-৪ মাস ওরা সুস্থ হওয়ার পরে আপনি যখন ওদেরকে আপনি টাকা পয়সা দিতে পারবেন না বা মনিটারি ভ্যালু এড করতে পারেন ফ্যামিলিতে, ওরাই আপনাকে পরে বর্ষনা দিবে। ওই জিনিসটা আর মনে রাখবেন না। ভাই এগুলো রিয়েল লাইফ। রিয়েল লাইফ কেস, এগুলো রিয়েল একদম, সিনারিও। এগুলো আপনি সবসময় চোখের সামনে দেখতেছি। এগুলা ইগনোর করার একদম কিছু নাই। ভাইয়া। এগুলা নিয়ে আবার আফসোস করারও কিছু নাই। এগুলা যদি সম্মুখীন হন, এগুলা নিয়ে আপনার বাবা-মাকেও দোষারোপ করতে হবে। এগুলো আপনার দোষ। কারণ আপনি এই জিনিসগুলো রিয়ালাইজ করতে পারেন নাই। এই জিনিসগুলো আপনি ক্যাচ করতে, ওই অনুযায়ী আপনি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন। এটা আপনারই দোষ। না, ওনারা তো দোষ দেবে। আপনি ছেলে মানুষ, আপনি ইনকাম করবেন, টাকা দিবেন, ওরা তো এটা এক্সপেক্টই করবে। কিন্তু আপনি যদি না পারেন সেটা আপনারই দোষ। ঠিক আছে ভাই? জীবন এভাবেই কাজ করে আরকি। সো দ্যাট ইজ হোয়াট আসলে। সো ভাই শেষ প্রশ্ন, আসলে কেউ যদি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে ক্যারিয়ার স্টার্ট করতে চায়, আ এখন এ আপনার আমাদের ওয়েব অ্যানালিটিক, আপনি যেহেতু আমাদের ওয়েব অ্যানালিটিক্সের কনটেন্টগুলো দেখেছেন এবং আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন, আমরা কিভাবে আসলে একজন স্টুডেন্টকে গাইড করি আমাদের কনটেন্টের মাধ্যমে। আপনি কেউ যদি ক্যারিয়ার শুরু করতে চায় তার জন্য আপনার পক্ষ থেকে এ মানে অপিনিয়ন কি থাকবে? পজিটিভ, নেগেটিভ যেকোনো কিছুই বলতে পারেন। আপনি যেহেতু নিজে কনটেন্ট দেখেছেন, আমাদের সাথে ছিলেন। আম ভাইয়া এখানে সিম্পল ওয়েতে যদি বলি, কেউ যদি ওয়েব অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় সেক্ষেত্রে উইদাউট এনি ডাউট ওয়েব অ্যানালিটিক্স সলিউশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন, ওয়ান অফ দ্য টপ অপশন। আই গেস ইট উইল বি অন দ্য টপ। সো ইন আওয়ার কারেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। সো আমি ওয়েব অ্যানালিটিক্স সলিউশনকেই টপে রাখবো। স্পেসিফিক ভাবে যদি আপনি এই নিশ নিয়ে কাজ করতে চান, মানে নতুনদের ক্ষেত্রে অবভিয়াসলি এটা বেস্ট প্ল্যাটফর্ম, বিকজ আমি এখান থেকে একটা ভালো ব্রেকডাউন পেয়েছি। মানে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করার ক্ষেত্রে যে ধরনের নলেজ, ইনডেপথ নলেজ, গাইডলাইন, ইভেন সাপোর্ট অ্যাজ ওয়েল। সো ওভারঅল, আর এখন তো দেখা গেছে আমরা 23-এ যেভাবে শুরু করেছি, এখন জিনিসগুলো আরো আপডেট হয়েছে। আপডেট এখন হয়েছে। তো ভাইয়া টোটালি কমিউনিটি চেঞ্জ করে ফেলছে, ওভারঅল সিস্টেমটাই এখন হুম। আরো বেশি মডার্ন। সো এখন নতুনদের জন্য অবভিয়াসলি ইটস এ বেস্ট অপশন ফর এনিওয়ান। থ্যাংক ইউ সো মাচ হাবিবুল্লাহ আরাফাত ভাই ফর ইউর রিকমেন্ডেশন। আমরা আপনারও শুভ মানে ভবিষ্যতের জন্য আমরা দোয়া করি। আপনি ভবিষ্যতে আরো অনেক বেশি বড় হন। তো ইনশাআল্লাহ 100K করেন। দেন ইনশাআল্লাহ আপনার সাথে আরেকটা সেলিব্রেট করার চেষ্টা করব। সো এই আরকি। তো আমাদের কমিটির জন্য দোয়া করবেন। যারা আছে তারাও যাতে ভালো করতে পারে। আমরা আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। ঠিক ইনশাল্লাহ, আছে ইনশাল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আপনাকেও অনেক ধন্যবাদ ইনভাইট করার জন্য। আর দোয়া রাখবেন, আর অবভিয়াসলি সবসময় গাইডলাইন দিবেন জি, আমরা জি যেন আরো ভালো অবশ্যই। করতে পারি। আমরা প্রতিনিয়ত আপনাকে ফলো করি। জি, আহ, যারা বেস্ট কাজ করতেছে তাদেরকে ফলো করি, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত আমাদেরকে শিখতে হবে, আপডেট জি, থাকতে জি হবে। অবশ্যই। সো দোয়া করবেন ভাইয়া। জি, অবশ্যই, অবশ্যই যেকোনো সমস্যা, যেকোনো প্রবলেম সাজেশনে নক দিবেন। সমস্যা নাই। সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার। ভালো থাকবেন ইনশাআল্লাহ, হ্যাঁ?